এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন বাংলাদেশে। সবাই কুইক জয়েন করে ফেলো, এবং জয়েন করার সাথে সাথে আমি একটু কমেন্টে জানাই দিও যে তোমরা চলে আসছো। তোমরা জানো যে তোমাদের পেইড ব্যাচের আজকে ফার্স্ট লেকচার শুরু হচ্ছে হায়ার ম্যাথ দিয়ে। এবং হায়ার ম্যাথ ক্লাস আজকে টপিক হচ্ছে ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। সাথে আছি আমি। দেখি আমার পরিচয় কে কে জানে। ওকে, আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু একটু রেসপন্স করতে হবে ভাইয়া, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এভরিথিং ওকে আছে কিনা। ওকে, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। সাউন্ড ঠিক আছে তো নাকি? ওকে, সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের শিখর আজকের লাইভ ক্লাসে, এবং একই সাথে একটা নতুন বাংলাদেশে। তোমরা পিচ্ছি বাচ্চারা যা করছো সেটা তো আসলে আনবিলিভেবল। হ্যাঁ, এটা তো আসলে উম বিশ্বাস করাই একসময় টাফ ছিল, যেটা এখন সত্যি হয়ে গেছে। সো পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা যেন সব দিকে ইতিবাচক হয়। হ্যাঁ, তরুণ প্রজন্ম আগায় যাক, তোমরা আগায় যাও। হ্যাঁ, একটা সময় পলিটিক্সের প্রতি সবারই একটা অনীহা তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, তো এটা যাতে আবার ব্যাক করে আর কি। হ্যাঁ, আমরা যারা তোমরা যারা আসো, হ্যাঁ, তোমরা যারা ইয়াং জেনারেশন আসো, তোমরা একসময় দেশের হাল ধরবা। হ্যাঁ, তো তোমাদের কাঠটাকে ওই রকম শক্ত করে, ওরকম উপযুক্ত করে তৈরি করতে হবে, যাতে করে দেশের ভারটা তোমরা নিতে পারো। হ্যাঁ, সো সব পরিবর্তন যাতে ইতিবাচক হয়, এবং একই সাথে হ্যাঁ দেশকে গড়তে গেলে নিজেকেও আগে গড়তে হবে। নিজেকে গড়ো এবং একই সাথে দেশকেও গড়ো। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। শুরু করতেছি তাহলে। ওকে, আমার সাথে পরিচয় আছে কার কার? চলো, যাদের সাথে পরিচয় নেই একটু পরিচিত হয়ে নেই। আমার নাম হচ্ছে সৌরভ সাহা। আমি পড়াশোনা করছি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আর পড়াচ্ছি 13-14 বছর হয়ে গেছে প্রায়। হ্যাঁ, ওকে, এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। তোমাদের সাথে মনে হয় একটা আমার ক্লাস ছিল এর আগে। ওকে, যারা চিনো না তারা চিনে নাও। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ছবি। হ্যাঁ, দেখে নিতে পারো। দেখো ছবির সাথে মিলে কিনা। ওকে, তো আজকে আমরা যা যা পড়বো তার একটা লিস্ট দেওয়া আছে, দেখা যাক কতটুকু পড়তে পারি। বাট তোমাদেরকে আমি যেটা ক্লাস শুরু করার আগে বলবো, হ্যাঁ একটু কথা বলে নিই, দেন ক্লাসটা শুরু করি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। পরবর্তী ক্লাসগুলোতে ওইভাবে কথা বলা হয়তো হবে না। তো ভাইয়া দেখো, এইচএসসি তে উঠছো। এসএসসি আর এইচএসসি এর মধ্যে হিউজ ডিফারেন্স, সেটা তোমাদেরকে আগে আমি বলছি, অন্যান্য ভাইয়েরা বলছে। তো তোমরা অলরেডি জেনে গেছো। হ্যাঁ, তো এখানে একাডেমিক এইচএসসি তে তোমরা ফার্স্ট ইয়ার পাবা, সেকেন্ড ইয়ার পাবা। নর্মালি তোমার 18 মাসের মধ্যে এইচএসসি এক্সাম কমপ্লিট হয়ে যাবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং টেস্টের পরে এইচএসসি এক্সাম পর্যন্ত। তো এই অল্প সময়ের মধ্যে তোমার কিন্তু একটা বড় একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, এবং একই সাথে এইচএসসি পরীক্ষার পরে তোমরা জানো 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাডমিশন টেস্ট গুলো শুরু হয়ে যায় নর্মালি। সো প্রত্যেকেই হয়তোবা একটা করে ড্রিম থাকে, যে আমি একটা সময় যে নিজেকে কোথায় দেখতে চাই, আসলে কোন প্রফেশনে দেখতে চাই। ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, যে কোনো একটা ইউনিভার্সিটিতে হতে পারে। হ্যাঁ, যে যে জায়গায় যাইতে চাও সেটার ড্রিমটা, সেটার স্বপ্নটা এখনই দেখা শুরু করো। হ্যাঁ, স্বপ্নটা এখনই দেখো, বিলিভ করো তুমি পারবা, এবং সেই অনুযায়ী এখন থেকেই প্রস্তুতি নাও, যাতে ওই 3 মাসে বা 4 মাসে যে এক্সট্রা এক্সট্রা প্যারা তোমাকে নিতে না হয়। হ্যাঁ, সো এখন থেকে প্রস্তুতিটা নিতে হবে। আমি আমার ক্লাসে বা আমরা যেভাবে পড়াই সেটা হচ্ছে যে তোমার যাতে আমাদের ক্লাস করার পরে এইচএসসির যে টপিক গুলা, এইচএসসি বোর্ডে আসা কোশ্চেন্স গুলা, যে ধরনের কোশ্চেন্স বোর্ডে আসে বা আসতে পারে, সেগুলো যাতে সমাধান হয়ে যায়, ওগুলোতে যাতে কোনো প্রবলেম না থাকে। একই সাথে অ্যাডমিশনের বেসটাও যাতে তোমার অনেক স্ট্রং হয়। তুমি যদি বেসিক স্ট্রং করে পড়ো, হ্যাঁ ভাষা ভাষা করে না পড়ে যদি বেসিকটা স্ট্রং করে পড়ো, সময় নিয়ে পড়ো, এবং গুছায়া পড়ো। এখানে গুছায়া পড়াটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সিলেবাস হিউজ। পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা একটা বড় ফ্যাক্ট। আর রিভিশন ঠিকঠাক মতো দেওয়ার জন্য একটা গুছানো নোট খাতা একদম ম্যান্ডেটরি। হ্যাঁ, তোমরা যদি শুরু থেকে এই গুছায়া পড়ার অভ্যাসটা তৈরি করো, সুন্দর একটা নোট খাতা তৈরি করে পড়ার অভ্যাস তৈরি করো, নিজের নোট খাতা নিজের মতো করে বানানোর প্র্যাকটিস করো, অন্যদের থেকে ধার না নিয়ে নিজের মতো করে নিজের নোট খাতাটা বানায় ফেলো। হ্যাঁ, তাহলে দেখবা যে তোমরা আস্তে আস্তে আহ আস্তে আস্তে আগায় যাবা সামনের দিকে। পরীক্ষার আগে রিভিশন দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, এবং রিভিশন দেওয়া যখন সহজ হবে তখন পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সো প্রথম থেকেই তোমার হচ্ছে আহ গুছায়া শুরু করতে হবে।
হ্যাঁ, তোমার একটা বড় প্ল্যান নিয়ে শুরু করতে হবে। অনেকে হয়তো ভাইয়া এসএসসি পর্যন্ত কোনো রকমের পড়াশোনা করে কোনো রকমে একটা ভালো রেজাল্ট নিয়ে পার পেয়ে গেছো, বাট এইচএসসি তে এই চান্সটা খুবই কম। হ্যাঁ, কারণ এইচএসসি যেহেতু সিলেবাস বড়, সময় কম, সো এসএসসির মতো এত বড় সিলেবাস, এত 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 বেশি সময় তুমি এইচএসসি তে পাবা না। হ্যাঁ, যেমন ক্লাস 9-এ তুমি 12 মাস পাইছিলা, 10-এ 12 মাস, তারপর আরো 2-3 মাস পাইছো। এই এত এত হিউজ টাইম তুমি ইন্টারে পাবা না। আর সময়ও কম পাবা, সিলেবাসও বড়, সাবজেক্টও প্রতিটা সাবজেক্ট 2 পেপার করে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। হ্যাঁ, সো বুঝতেই পারতেছো এখন তোমাকে শুরু থেকেই কিন্তু গুছায় পড়তে হবে, একটা ফিক্স টার্গেট নিয়ে মাথায় সেট করে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া এতদিন যা করছো করছো, অনেকে হয়তো আগেই পড়া শুরু করছো, অনেকে আজকে থেকে করবা। হ্যাঁ, তো এতদিন কি করছি জানি না, আজকে থেকে শুরু করি, এবং মনে রাখি যে বেটার লেট দ্যান নেভার। হ্যাঁ, দেরি হয়ে গেছে, বাট কখনো না করার থেকে শুরু করে দেওয়াটা ভালো। স্টার্ট করো এবং ধরে রাখো। ওকে ভাই, শুরু করি তাহলে। ওকে, একটু ইতিহাস বলে নিই। ম্যাট্রিক্সের নাম ধারণাটা প্রথম আসে হচ্ছে 1850 সালে একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, যার নাম হচ্ছে জে জে স্লিপস্টার। হ্যাঁ, ওকে, জেমস জোসেফ স্লিপস্টার, এই ব্যক্তি হচ্ছে একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, যিনি হচ্ছেন এই ম্যাট্রিক্সের নামটা প্রথম ব্যবহার করেন এবং কিছু তত্ত্বও নিয়ে আসেন। এরপর এটাকে আরো ডেভেলপ করতে এই ব্যক্তিরও হেল্প আছে। হ্যাঁ, আর্থার কেলে। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন এক এক দেশে এক এক রকম করে। এনিওয়ে, এই ব্যক্তিও কিন্তু এই ম্যাট্রিক্সের থিওরিজ গুলা ডেভেলপ করার ক্ষেত্রে একটা বিশাল কন্ট্রিবিউশন রাখেন। তো ইনাদের সম্মিলিত কন্ট্রিবিউশনের ফলে এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের থিওরি গুলা ডেভেলপ হয়। ঠিক আছে, ওকে। এখন দেখি ম্যাট্রিক্সটা কি। দেখো, বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, এটাকে ম্যাট্রিক্স বলে। খুব ভালো করে, খুব ভালো করে ভাই, প্রথম থেকে আজকে প্রথম ক্লাস, ম্যাথের ফার্স্ট লেকচার, প্রথম দিন থেকে আমরা এমন একটা টার্গেট নিয়ে পড়বো যাতে করে আমি প্রথম দিন থেকে এমন একটা টার্গেট নিব যাতে করে হচ্ছে আমি সবকিছু বুঝে বুঝে আগাইতে পারি, এবং বুঝে শেষ করার পরে চ্যাপ্টারটা পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারি এবং নোট খাতা তৈরি করে ফেলতে পারি, যাতে পরবর্তীতে যে কোনো সময় রিভিশন দিতে আমার আর খুব বেশি সময় নষ্ট না হয়। ঠিক আছে, সো প্রথম থেকে আমরা একটা ফ্রেশ জার্নির জন্য আগাই। ওকে, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে একটা আয়তাকার বিন্যাস। এটা পরে দেখি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো দুইটা ছাত্র আছে, একটা ছাত্রের নাম হচ্ছে আবুল, আরেকজনের নাম হচ্ছে বাবুল। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এখন আবুল ম্যাথমেটিক্সে খুবই ভালো, সে আউট অফ 100 95 মার্কস পাইছে। আর হচ্ছে বাবুল ম্যাথমেটিক্সে মিডিয়াম, সে পাইছে 60। ঠিক আছে, আবার ইংলিশে ইংলিশে আবুল পাইছে হচ্ছে 82, আর বাবুল আবার ইংলিশে খুবই ভালো, সে পাইছে 90। ঠিক আছে, এবার ধরো বাংলায়। হ্যাঁ, বাংলায় এ পাইছে হচ্ছে 75, আর এ পাইছে হচ্ছে 82। ওকে, তো দেখো এখানে কিন্তু কিছু তথ্য, হ্যাঁ কিছু তথ্য আমি আয়তাকারে সাজাইছি। হ্যাঁ, যেমন আবুল ম্যাথমেটিক্সে পাইছে 95, ইংলিশে পাইছে 82, বাংলায় পাইছে 75। একইভাবে বাবুল ম্যাথমেটিক্সে পাইছে 60, ইংলিশে পাইছে 90, বাংলায় পাইছে 82। এরকম দুইজন স্টুডেন্ট না হয়ে 3জন 4জন 5জন 100 জন 1000 জন হইতে পারতো। সাবজেক্টও কিন্তু 3টা না হয়ে আরো অসংখ্য হতে পারতো। হ্যাঁ, বিভিন্ন তথ্য এইভাবে আয়তাকারে যখন সাজানো হয় তখন সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তো খুব ভালো করে দেখো যে এইটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা সারি, এইটা একটা সারি বা রো। ম্যাট্রিক্সের রো আর কলাম এটা চেনাটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আরেকটা রো, এবং এটা হচ্ছে আরেকটা রো। রো এর বাংলা হচ্ছে সারি। সো এইটা একটা সারি বা রো, এইটা আরেকটা সারি বা রো, এইটা আরেকটা সারি বা রো। তাহলে বলো তো ভাই, এখানে কয়টা সারি আছে টোটাল? এই ম্যাট্রিক্সটা যেটা আমি তৈরি করছি, এখানে টোটাল কয়টা সারি আছে বা কয়টা রো আছে? ঠিক আছে, বলো এখানে টোটাল কয়টা সারি আছে? তাসফিয়া বলছে প্রবলেম হচ্ছে। তাসফিয়ার কি প্রবলেম হচ্ছে একটু জানাই দিলে সুবিধা হয়।
আমাদের ক্লাসের সাথে কিন্তু সার্বক্ষণিক একজন কোঅর্ডিনেটর থাকে তোমাদের প্রবলেম হলে এই প্রবলেমগুলা করার জন্য, সমাধান করার জন্য। তিনটা আছে, ওকে ভেরি গুড, তিনটা সারি আছে তাই না? সো এই বরাবর হচ্ছে সারি, এই বরাবর হচ্ছে সারি, ঠিক আছে। আর কলাম কি ভাইয়া? এবার হচ্ছে স্তম্ভ বা কলাম। খুব ভালো করে দেখো, এইটা হচ্ছে একটা কলাম, এইটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে। সো কলাম কয়টা আছে বলো, কলাম কয়টা আছে বলো, কলাম কয়টা? কলাম দুইটা, দুই, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। খুব বুঝে বুঝে পড়বা, মনে রাখার সুবিধার জন্য এটা এইভাবে বলা যায় যে এই বরাবর হচ্ছে সারি। হ্যাঁ, সারি নর্মালি কিভাবে পড়ে, যে এইভাবে এইভাবে পেঁচায় পড়ে। হ্যাঁ, সো এই বরাবর হচ্ছে সারি, আর এই বরাবর হচ্ছে লুঙ্গি। লুঙ্গি কি, এই যে এইভাবে পড়ে অথবা এইভাবে। হ্যাঁ, সো ভার্টিক্যালি, ভার্টিক্যালি। হ্যাঁ, লুঙ্গি তো না, এটা হচ্ছে কলাম। হ্যাঁ, শাড়ি আর লুঙ্গি, সরি শাড়ি আর লুঙ্গি না, কলাম, ঠিক আছে। এই বরাবর শাড়ি আর এই ভার্টিক্যালি হচ্ছে কলাম। হরাইজন্টালি থাকবে রো, ভার্টিক্যালি থাকবে কলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো, এই যে 90 90 যে এলিমেন্টটা আছে, এটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে? 90 এলিমেন্টটা, এই যে 90, এটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে? খুব ভালো করে দেখো, এটা কিন্তু 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে। একইভাবে 82 কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে? 82 আছে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে, ঠিক আছে, 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে। ওকে, ওকে, এখন আসো এইটা খেয়াল করো, এই ফিগারটা খেয়াল করো, খুব বুঝে বুঝে ঠান্ডা মাথায় এবং ফোকাসটা ধরে রাখি, যাতে আমাদের মনোযোগটা অন্যদিকে ডাইভার্ট না হয়। হ্যাঁ, আমরা অনেকেই পড়ালেখা করি, অনেকক্ষণ পড়ি, ঘন্টার পর ঘন্টা পড়ি, বাট এক্সপেক্টেড রেজাল্ট হয় না। কারণটা হচ্ছে আমাদের মনোযোগটা, আসলে ফুল মনোযোগটা আমরা যে কাজটা করতেছি ওই কাজটাতে দিতে পারতেছি না। হ্যাঁ, এই কারণে হয় না। সো ফোকাসটা আমাদের একদম যাতে অন্যদিকে কোনোভাবেই ডাইভার্ট না হয়, সেই দিকে কিন্তু আমাদের কনসাস থাকতে হবে, ঠিক আছে। খুব ভালো করে দেখো এই চিত্রটাতে, এইটা একটা রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এইভাবে টোটাল রো আছে এম সংখ্যক। কতগুলা রো আছে ভাই এখানে? টোটাল রো আছে হচ্ছে এম সংখ্যক, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে করে এম সংখ্যক রো আছে, ঠিক আছে, এম সংখ্যক রো আছে। ওকে, আর কলাম আছে কতগুলা? একটা, দুইটা, এরকম করে করে এন সংখ্যক কলাম আছে, ঠিক আছে। এখন দেখো এই যে এলিমেন্ট গুলা দেখতেছো, এক সেকেন্ড, তোমরা এই যে এলিমেন্ট গুলা দেখতেছো, ঠিক আছে, এই এলিমেন্ট গুলা সবগুলাই কিন্তু 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার সারি বা 1 নাম্বার রোতে আছে। এই জন্য সবগুলার প্রথমেই কিন্তু 1 করা, এই যে 1, এই 1, এটার প্রথমেও 1, এটার প্রথমেও 1, প্রথমে যেটা থাকে সেটা মিন করে হচ্ছে সারি সংখ্যা। মানে হচ্ছে এটা আছে 1 নাম্বার সারিতে, এটাও 1 নাম্বার সারিতে, এটাও 1 নাম্বার সারিতে। আর পরে যেটা আছে সেটা হচ্ছে কলাম সংখ্যা মিন করে। হ্যাঁ, এইটা 1, এটা 1, তার মানে হচ্ছে এটা আছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। এটা 1, এটা 2, তার মানে আছে হচ্ছে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে। একইভাবে এইটা 1, এটা n, তার মানে 1 নাম্বার সারির n সংখ্যক n তম কলামে, ঠিক আছে। একইভাবে এইটা দেখো, এটা মানে হচ্ছে A32, এটা দিয়ে কি প্রকাশ করতেছে? প্রকাশ করতেছে হচ্ছে 3 নাম্বার রোর 2 নাম্বার কলামে আছে। ভালো করে দেখো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রো, 3 নাম্বার রোর 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম, সো 3 নাম্বার রোর 2 নাম্বার কলামে আছে এই এলিমেন্টটা, ঠিক আছে। সো লাস্টেরটা কোথায় আছে? লাস্টেরটা আছে হচ্ছে এম তম সারির এন তম কলামে, ঠিক আছে। অবস্থানগুলো বুঝছি কিনা, এই নোটেশন গুলা বুঝছি কিনা? একটা এলিমেন্ট যদি এ হয়, এই উপাদানগুলাকে বলে হচ্ছে এক একটা এলিমেন্ট, হ্যাঁ, বা উপাদান বা ভুক্তি। হ্যাঁ, ইংরেজিতে বলে এলিমেন্ট, বাংলায় বলে ভুক্তি বা উপাদান। এটা এটা হচ্ছে আর তম সারির সি তম কলামে। প্রথমে থাকবে রো সংখ্যা, তারপরে থাকবে কলাম সংখ্যা। জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি কিনা কমেন্টে একটু ক্লিয়ার লিখে জানায় দাও। একটা এলিমেন্ট কততম সারিতে আছে সেটা আগে উল্লেখ থাকে, কততম কলামে আছে সেটা একটু পরে উল্লেখ থাকে, পাশে উল্লেখ থাকে, ঠিক আছে। সো ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার লিখে জানাই দিই ক্লিয়ার হয়েছে কিনা।
যা পড়বো বুঝে পড়বো, বুঝে না পড়লে ভাইয়া এইচএসসির এত বড় সিলেবাস আয়ত্ত করা পসিবল না। ঠিক আছে, এইচএসসি সিলেবাস হচ্ছে বাংলাদেশের কারিকুলামে সোফার, হ্যাঁ, ক্লাস 1 থেকে যে 12 পর্যন্ত তুমি পড়বা, 10 পর্যন্ত পড়েই ফেলছো, সবচেয়ে স্ট্যান্ডার্ড সিলেবাস হচ্ছে এইচএসসি সিলেবাস, যেখানে সময়টাও পারফেক্ট, সিলেবাসটাও পারফেক্ট। হ্যাঁ, বাট অন্যান্য ক্লাসে দেখা গেছে যে সময়ের থেকে সিলেবাসের পরিমাণ আসলে কম, বাট তোমার কাছে এটা মনে হয় নাই, বাট আসলেই কম। হ্যাঁ, দেখা গেছে যে 9-10-এর যে সিলেবাস, এটা আসলে এই দুই বছর ধরে পড়ার কোনো মানে আমার কাছে পার্সোনালি কখনো মনে হয় নাই, এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ওকে, সো এত বড় সিলেবাস অল্প সময় মনে রাখতে গেলে তোমাকে পারফেক্টলি বুঝতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, গুছায় পড়তে হবে। অনেকে পড়ে ঠিকই, বাট গুছায় পড়ে না, নোট খাতা তৈরি করে পড়ে না, যার কারণে পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে যে তার প্রচুর সময় লেগে যায়। ওকে, ম্যাট্রিক্সের প্রতীক, ভাই ম্যাট্রিক্স লেখার 3 ধরনের প্রতীক আছে, 3টা প্রতীক আছে, 3টা প্রতীক আছে, 3টা প্রতীক আছে, ম্যাট্রিক্সকে প্রকাশ করার 3টা প্রতীক আছে। হ্যাঁ, যেমন ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি। ধরো একটা ম্যাট্রিক্স, একই ম্যাট্রিক্স 1 2 3 4, এইটাকে আমি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। হ্যাঁ, আবার সেম ম্যাট্রিক্সটাকে আমি এরকম 2টা দাগ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, সো সবগুলাই হচ্ছে ম্যাট্রিক্সের নোটেশন বা চিহ্ন বা প্রকাশের উপায়, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটটা। ঠিক আছে, সো 3টা প্রতীক মনে থাকবে কিনা একটু বলে দাও আমাকে। ভাইয়া আপনার টি শার্টে নাম লেখা নাই কেন? খাদিজাতুল, এত খেয়াল করলে হবে? নাম লেখা নাই কেন? হবে হবে, নাম হবে। ঠিক আছে, আসো, উপাদান বা ভুক্তি, এটা কি ভাই? যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে ভাইয়া? 1টা 2টা 3টা, 3টা সারি আছে। কলাম আছে কয়টা? 1টা 2টা 3টা, 3টা কলাম আছে। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সে টোটাল উপাদান কয়টা আছে? এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা উপাদান আছে। অর্থাৎ সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি গুণ করো, তাহলে গুণফলটাই হচ্ছে তোমার টোটাল উপাদান সংখ্যা বা ভুক্তি সংখ্যা। ঠিক আছে, তাহলে ভুক্তি সংখ্যা বা এলিমেন্ট সংখ্যাটা কি হবে? নাম্বার অফ এলিমেন্টস রো ইন্টু কলাম। ঠিক আছে, রো ইন্টু কলাম, বুঝা গেল? ধরো এইটা একটা ম্যাট্রিক্স, না ধরাধরির দরকার নেই, এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই যে এখানে একটা ম্যাট্রিক্স আছে, যার সারি সংখ্যা হচ্ছে m সংখ্যক সারি আছে আর n সংখ্যক কলাম আছে। বলতো ভাইয়া, এই ম্যাট্রিক্সটাতে টোটাল কতগুলা এলিমেন্ট আছে? এই ম্যাট্রিক্সটাতে টোটাল কতগুলা এলিমেন্ট আছে সেইটা আমাকে কমেন্টে লিখে জানাও, দেখি কেমন বুঝছো। ঠিক আছে, একদম ডেপথে যে বুঝতে হবে ভাইয়া। যদিও ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটা একটু হালকা চ্যাপ্টার, এরপরে আরো অনেক ভারী ভারী চ্যাপ্টার আছে, শুরু করার জন্য এই চ্যাপ্টারটাই বেটার। হ্যাঁ ভাইয়া, সারি সংখ্যা m, কলাম সংখ্যা n, তাহলে টোটাল উপাদান আছে এখানে, টোটাল উপাদান কতগুলো আছে? m ইন্টু n, এত m ইন্টু n সংখ্যক এতগুলা উপাদান টোটাল এই ম্যাট্রিক্সটাতে আছে। ওকে ওকে, ভুক্তির অবস্থান আমাকে বলো তো, এই এই উপাদানটা, এখানে তো অনেকগুলো 9টা উপাদান আছে তাই না? তার মধ্যে এই উপাদানটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে?
এই উপাদানটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে? ভাই এই উপাদানটা 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে। 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে, তার মানে এই উপাদানটাকে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে হচ্ছে আমার এইটা, ওকে গামা। ওকে, একইভাবে কিউ, কিউ এটা কোথায় আছে, এটার অবস্থানটা কি দেখি। অবস্থানটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার সারি 2 নাম্বার সারিতে আছে, 1 2 3 3 নাম্বার কলামে আছে। তাহলে ভাইয়া 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে কে আছে? কিউ আছে, ঠিক আছে। ওকে, তোমরা আমাকে বলবা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম A12 কি হবে, এইটা আমাকে জানাও, এইটা কি হবে? A12 এটা কোনটা হবে? আলফা হবে, এ না ভাইয়া, এটা কিন্তু আলফা, আলফা বিটা গামা, এক্স ওয়াই জেড আলফা বিটা গামা পি কিউ আর। তাহলে এটা হবে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের উপাদানটা, এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, তাহলে এটা হলো আলফা। হ্যাঁ, বুঝছি কিনা? তুমি খেয়াল রাখবা ইচ অ্যান্ড এভরি স্লাইড তুমি ঠিকঠাক বুঝতেছো কিনা, ঠিক আছে। ওকে, এবার আসো ভাই, এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এখানে একটা সারি আছে, কয়টা সারি আছে ভাই? একটা সারি। এই যে হরাইজন্টালি যেটা, সেটা হচ্ছে সারি। এখানে কয়টা সারি আছে ভাই? একটা সারি। আর কলাম কয়টা আছে? ভার্টিক্যালি হচ্ছে কলাম থাকে, ভার্টিক্যালি কলাম থাকে একটা দুইটা তিনটা, সো তিনটা কলাম আছে। সো এখানে একটা সারি আছে, তিনটা কলাম আছে, তো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3। ওকে, দেখো জিনিসটা বুঝছি কিনা। এখানে টোটাল একটা সারি তিনটা কলাম, সো মাত্রা হচ্ছে 1/3, মাত্রা বা ক্রম, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি কিনা। তাহলে এইটা বলো তো ভাইয়া, এখানে কয়টা সারি আছে? হরাইজন্টালি দেখো, সারি হরাইজন্টালি এইভাবে, হ্যাঁ এইভাবে পড়ে তাই না, এরকম করে একটা দুইটা তিনটা, তিনটা সারি। কলাম কয়টা? ভার্টিক্যালি একটা, সো 3/1, এটার মাত্রা হচ্ছে 3/1, ঠিক আছে। ওকে, তাহলে এবার বলো এইটা, এখানে দুইটা সারি আছে দুইটা কলাম আছে, সো এটার মাত্রা কি? এটার মাত্রা হচ্ছে 2/2। ওকে, এইটা বলো, এইটা বলো, এটা তোমরা বলো, এটা আমি বলবো না, এটা তোমরা বলবা, এটার মাত্রা কি? এই ম্যাট্রিক্সটার মাত্রা আসলে কি হবে? এইটা এখানে ভাই দুইটা সারি আছে তিনটা কলাম আছে, সো মাত্রা হচ্ছে 2/3, এটা হলো মাত্রাটা, ঠিক আছে। ওকে, এইটা একটা সারি দুইটা সারি তিনটা সারি একটা দুইটা কলাম, তিনটা সারি দুইটা কলাম 3/2। আর এটা তো বুঝতেই পারতেছো, তিনটা সারি তিনটা কলাম, সো 3/3। ওকে, বুঝা গেছে এই পর্যন্ত? কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব সহজ করে প্রেজেন্ট করার, ঠিক আছে, যাতে ফার্স্ট ক্লাসে কেউ ভয় না পেয়ে যায়। ক্লিয়ার কিনা? এবার আসো বিভিন্ন রকম ম্যাট্রিক্স দেখবো, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। হ্যাঁ, অনেক রকম ম্যাট্রিক্স আছে, এই বিভিন্ন রকমের ম্যাট্রিক্সের উদাহরণগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, এবং কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হবে, ঠিক আছে। ওকে, আমি কিন্তু এই এক্সাম্পল মানে বিভিন্ন রকম যে বিভিন্ন প্রকারভেদ যে আছে এগুলো কিন্তু একটা একটা করে বুঝাবো, এবং এই সবগুলো যে এইচএসসি তে লাগে এমন না, বাট আমি চাচ্ছিলাম যে এইচএসসি তে যেগুলো লাগে সেগুলো দেখানোর পাশাপাশি অ্যাডমিশনের জন্য লাগবে, হ্যাঁ এইচএসসি তে লাগবে না বাট অ্যাডমিশনও লাগবে, এরকম দুই চারটা যেগুলো আছে ওইটাও দেখায় ফেলতে। সো তোমাদের অপিনিয়নটা আগে আমি একটু সার্ভে করে নিই যে তোমরা আসলে কি চাও, শুধু এইচএসসি চাও নাকি এইচএসসির সাথে সাথে অ্যাডমিশনের যে যতটুকু গ্যাপ আছে ওই গ্যাপটা একসাথে আমি যাতে ফিল আপ করে ফেলি, কোনটা চাচ্ছ? আমি নর্মালি পছন্দ করি, আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে পড়াটা একবারই পড়ে ফেলা ভালো, প্রিপারেশনটা একবারই নিয়ে নিই। আজকে এই পর্যন্ত এইচএসসি পার করার পরে তারপরে আরেকটু, হ্যাঁ তার থেকে ম্যাট্রিক্স নির্ণয় পড়তেছি, ম্যাট্রিক্স নির্ণয়কের যা কিছু আছে একবারে ঝালাপালা করে দিই, এটা হচ্ছে আমার আমার স্ট্র্যাটেজি আর কি।
ওকে, ঠিক আছে, ম্যাক্সিমামই লিখতেছো বোথ বা দুইটাই। আমি আসলে ওইভাবে পড়াই স্বাচ্ছন্দ্য ফিল করি, কমফোর্টেবল ফিল করি, কারণ আমি যখন শুধুমাত্র এইচএসসির জন্য যা যা লাগবে ওইটা পড়ায় অ্যাডমিশনটা স্কিপ করি, তখন মনে হয় যে কি জানি বাদ দিলাম, ফাঁকিবাজি করছি। হ্যাঁ, সো আমাদের নতুন বাংলাদেশে আমরা ফাঁকিবাজি করব না, সেটা একটা কমিটমেন্ট হোক যে সবার জন্যই, সবাই আমরা কমিটমেন্ট একটা করি, নিজের কাছে নিজের কিছু কমিটমেন্ট থাকে। হ্যাঁ, এই কমিটমেন্টের মধ্যে একটা থাকা উচিত যে নিজের কাজে কখনো ফাঁকি দিব না, যখন যে কাজটাই করি। যখন যে কাজটাই করি, তুমি যদি এখন রাস্তায় লাঠি হাতে যদি তুমি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করো, করতে নামো, তাহলে সেই কাজটাই করো, পারফেক্টলি করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো প্রথম উদাহরণটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে, যেই ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। উদাহরণ দেই, ধরো এইটা, এই যে এই ম্যাট্রিক্সটা, এটা কি ছিল? একটা মাত্র কলাম। সারি সংখ্যা কিন্তু এখানে তিনটা, তিনটা না হয় পাঁচটাও হতে পারে, 500টাও হতে পারে, কিন্তু কলাম সংখ্যা একটাই হবে, তাহলে সেটাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এখন কলাম ম্যাট্রিক্সে তাহলে কি থাকে? একটা মাত্র কলাম থাকে। সারি সংখ্যা কয়টা থাকবে? সারি সংখ্যা অসংখ্য হতে পারে। ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে বলো যে, একটা কোশ্চেন করি তোমাকে, দেখি কি রকম বুঝছো তোমরা। সেটা হলো, একটি কলাম ম্যাট্রিক্সের মাত্রা, একটি কলাম, দেখো এমসিকিউ দেই, একটা এমসিকিউ টাইপের কোশ্চেন। একটি কলাম ম্যাট্রিক্সের মাত্রা m ইন্টু n হলে n সমান কত? এটা একটা কোশ্চেন, দেখি কে আনসার দিতে পারে সবার আগে। সবার আগে কে আনসার দিতে পারে? সো হ্যাঁ, আমি দেখতেছি কোশ্চেন লেখার আগে আনসার চলে আসতেছে। এন এর ভ্যালু হবে 1, তো কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এই কলামের সংখ্যা হবে 1, এন সমান হবে 1। ভেরি গুড। এবার আসো, তাহলে বলো সারি ম্যাট্রিক্স কি? সারি ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সের ইংরেজি তো কলাম ম্যাট্রিক্সই। তো সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? একটা মাত্র সারি থাকবে, একটা মাত্র সারি থাকবে। দেখো তো ভাইয়া, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা এখানে সারি কয়টা? একটা সারি। কলাম কয়টা? তিনটা। কলাম তিনটা না হয় কিন্তু 10টাও হইতে পারতো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, বাট সারি থাকবে একটা। সো এইটা একটা সারি ম্যাট্রিক্স, এইটা একটা সারি ম্যাট্রিক্স, বুঝছি কিনা? এইটা একটা সারি ম্যাট্রিক্স, আর এইটা একটা কি ম্যাট্রিক্স ছিল? এটা একটা মাত্র কলাম, সো কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে ওকে, কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স পড়লাম। এবার হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যার কলাম সংখ্যা সমান না, সারি সংখ্যার কলাম সংখ্যা অসমান, সেটাকে বলে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কি হবে? বুঝতে পারছো? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যার কলাম সংখ্যা সমান, সেটাকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আর সারি সংখ্যা কলাম সংখ্যা অসমান হলে আয়তাকার ম্যাট্রিক্স। বুঝা গেছে? তাহলে আমাকে বলো, একটি বর্গ ম্যাট্রিক্স হলে, বর্গ ম্যাট্রিক্স হইলে এম সমান কত? বর্গ ম্যাট্রিক্স হইলে এম এর ভ্যালুটা কত হবে? দেখি কেমন বুঝছো তোমরা। এম এর ভ্যালু কত হবে? এইটা একটা বর্গ ম্যাট্রিক্স হইলে এম এর ভ্যালু কত হবে? 5 হবে। ভাই বর্গ ম্যাট্রিক্স হইতে গেলে সারি সংখ্যা কলাম সংখ্যা ইকুয়াল হইতে হয়। সো এখানে সারি সংখ্যা এম, কলাম সংখ্যা 5, সো বর্গ ম্যাট্রিক্স হইতে গেলে এম ইকুয়ালস টু হইতে হবে 5। ঠিক আছে, ভেরি গুড। এখন একটা পোল,
হ্যাঁ, তো এই পোলটা তোমরা আনসার করবা যে এইটা কি ধরনের ম্যাট্রিক্স। এখানে একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সটা কি একটা সারি ম্যাট্রিক্স, এটা কি একটা আয়তাকার ম্যাট্রিক্স, এটা কি বোথ, নাকি কোনোটাই না? সো অপশন এ, বি, সি নাকি ডি, সেটা তোমরা আমাকে, পোল পোল একটা লঞ্চ হবে এখনই, ঠিক আছে, লঞ্চ হয়ে গেছে দেখো। সো ওই সঠিক অপশনটা তোমরা ইয়ে করে দাও, সিলেক্ট করে দাও। বেশিক্ষণ সময় দিব না, 10 সেকেন্ড সময় দিব এটার জন্য, 10 সেকেন্ড টাইমার দিয়ে দিচ্ছি, 10 সেকেন্ডস পাবা। এই 10 সেকেন্ডস কখন পার হয়ে গেছে। ওকে, দেখি আগে আনসারটা বলি। ভাইয়া এখানে সারি কয়টা আছে? ভাইয়া সারি আছে একটা, কলাম আছে 1 2 3 4 5টা। তাহলে এই বি ম্যাট্রিক্স এর মাত্রা কত? 1 × 5, 5টা। এখন যেহেতু সারি সংখ্যা 1, এটা কিন্তু সারি ম্যাট্রিক্স, অপশন এ। আবার দেখো এটা সারি সংখ্যা আর কলাম সংখ্যা অসমান, তাহলে এটা কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স। সো এটা আনসার হবে বোথ, অপশন সি হবে এটার আনসার, সারি ম্যাট্রিক্স এবং একই সাথে আয়তাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, দেখি তাহলে লিডার বোর্ডে সবার প্রথমে অনেকেই রাইট আনসার দিছো, দেখি কয়জন রাইট আনসার দিছে এটার। একটু দেখি, টোটাল মাত্র 14%। হ্যাঁ, যারা ক্লাস করতেছো তাদের মধ্যে 14% স্টুডেন্ট হচ্ছে এটা রাইট আনসার দিছে। খুবই খুবই পোর পোর নাম্বার এটা। হ্যাঁ, সবাই মনে হয় দেখা দেখা মাত্রই বলে ফেলছে সারি ম্যাট্রিক্স, আমার যেটা ধারণা, বাট এটা কিন্তু সারি ম্যাট্রিক্স না। সো সঠিক অপশন এটাও, এও সঠিক, বাট এর চেয়েও বেশি সঠিক হচ্ছে অপশন সি। এমন হতে পারে যে অপশনস গুলো আছে সবগুলোই কম বেশি সঠিক, বাট তুমি প্রথমটা সঠিক হওয়া মাত্রই তুমি জাস্ট অন্যগুলা না দেখেই আনসার করে ফেললা, এরকমটা যাতে না হয়। হ্যাঁ, তুমি সবগুলো অপশনই দেখবা এবং দেখবা যে এর চেয়েও বেটার অপশনস অ্যাভেলেবল কিনা। ঠিক আছে, সো যারা যারা রাইট আনসার দিছো তার মধ্যে প্রথম 10 জনের নাম আমি পড়বো। প্রথমেই আছে হচ্ছে জারিফা, তারপরে হচ্ছে আহাদুল ইসলাম শ্রাবণ, সাদিয়া, শামরিদা উল্লাহ ইরা, ইরফান জাওয়াদ রায়ান, ফাহিম আহমেদ, আতিয়া আশরাফি তৃপ্তি, তাহমিদ কাউসার, মাইশা, জাওয়াজুল হক জেহেন, আরেকটা এক্সট্রা নন্দিনী, নন্দিনী সাহা। ঠিক আছে, 11টা নাম পড়ে দিছি। আসো এখন ম্যাট্রিক্সের ম্যাথ যখন আমরা করতে যাব তখন একটা জিনিস জানা থাকা দরকার, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা কর্ণ। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের 2 রকম কর্ণ আছে, একটা হচ্ছে মুখ্য কর্ণ আর একটা হচ্ছে গৌণ কর্ণ। খুব ভালো করে দেখো যে প্রথম সারির প্রথম উপাদান কোনটা ভাইয়া? প্রথম সারির প্রথম উপাদান একদম 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদান, এই যে এইটাকে নিয়ে যে কর্ণটা, এইটাকে নিয়ে যে দেখো এটা একটা কর্ণ। হ্যাঁ, খুব ভালো করে যদি তুমি খেয়াল করো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স ডেফিনেটলি। একটা বর্গ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে যে উপাদানটা আছে সেইটা নিয়ে যে কর্ণটা, এই কর্ণটাকে বলবো আমরা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, একইভাবে 1 নাম্বার সারির লাস্ট কলামে যেটা আছে, 1 নাম্বার সারির লাস্ট কলামে যে এলিমেন্ট আছে সেইটা নিয়ে যে কর্ণটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। বাংলা হচ্ছে গৌণ কর্ণ। বুঝছি কিনা? এটার বাংলা হচ্ছে মুখ্য কর্ণ। সবাই বুঝতে পারছি কিনা একটু রেসপন্স করতে হবে, নিজের উপর আস্থা রাখতে হবে। ক্লাসে হয় না যে টিচার জিজ্ঞেস করছে একটা কোশ্চেন, ওটা আনসার হয়তো আমি জানি বাট সবার সামনে বলতেছি না,
যদি ভুল হয় তাহলে সবার সামনে লজ্জা পাবো, ছোট হয়ে যাবো, এরকমটা মনে হয় অনেক সময়, ল্যাক অফ কনফিডেন্সে ভুগি আমরা অনেকেই। সো এটা যাতে না হয়। হ্যাঁ, স্টুডেন্ট লাইফে আমরা শুধু লেখাপড়াই শিখবো এরকমটা না, লেখাপড়ার উছিলায় আমরা কিছু গুড প্র্যাকটিস করা শিখবো। হ্যাঁ, কিছু ভালো অভ্যাস আমরা আয়ত্ত করা শিখবো। তার মধ্যে একটা হচ্ছে যে নিজের মধ্যে কনফিডেন্স রাখা, হ্যাঁ, সবার সামনে সঠিক কথাটা বলতে পারা। ওকে, তাহলে দেখো আরেকটা আমি এক্সাম্পল দিই, যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমাকে বলো তো এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 1 2 3 4। কলাম সংখ্যা কত? 1 2 3 4। সো এটার অর্ডার হচ্ছে 4 × 4। তার মানে এটার সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। এখন স্কোয়ার ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা কি? প্রথম সারির প্রথম কলামে কোন এলিমেন্টটা আছে? প্রথম সারির প্রথম কলামে আছে এটা। এইটাকে নিয়ে এই যে বর্গটা দেখতেছো, হ্যাঁ বর্গ, হ্যাঁ এই যে বর্গ, এটা কি বর্গ না? চারটা, এইদিকেও চারটা, এইদিকেও চারটা। সো এই বর্গের এই কর্ণটা, যে এই যে কর্ণটা, এটা একটা কর্ণ, এই কর্ণটা হচ্ছে তোমার, এই কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ, এই কর্ণটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। ঠিক আছে, বুঝছে কিনা মুখ্য কর্ণ, বুঝছে কিনা? ওকে, এটা হচ্ছে মুখ্য কর্ণ। আর প্রথম সারির লাস্টের যে উপাদানটা আছে, লাস্ট কলামে যে উপাদানটা আছে, সেইটা নিয়ে যে কর্ণ, এটা হচ্ছে ভাইয়া গৌণ কর্ণ। গৌণ কর্ণ। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দেখি চলো। ট্রেস, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দেখি। এই ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ, এগুলো দেখতে গেলে আমরা হচ্ছে এই মুখ্য কর্ণ গৌণ কর্ণের কনসেপ্টটা আরো ক্লিয়ার হব। কিরকম ভাবে ক্লিয়ার হবো দেখো, আমি একটা উদাহরণ দিই, দিলে আরো বেশি ক্লিয়ার হবো তোমরা। মনে করো 4 5 3 2 1 6 8 7 9, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটা একটা ম্যাট্রিক্স এবং অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন ট্রেস কি? ট্রেস হচ্ছে, খুব মনোযোগ দাও ভাই, মনোযোগ দাও, বিশ্বাস রাখো তুমি বুঝবা, তাহলে অবশ্যই বুঝবা। আমি ভাইয়া এই জিনিসগুলো পড়াচ্ছি, আমার পড়ানোর অভিজ্ঞতা কিন্তু ভাইয়া, আমি যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি পড়াই, প্রাতিষ্ঠানিক ভাবে পড়াই বুয়েটের ফার্স্ট ইয়ার থেকে। সো এখানে আমি লিখছি 13+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, বাট অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স যদি আমি অ্যাড করি তাহলে এটা 15+ হয়ে যায়। হ্যাঁ, বাট এত বেশি দেখাইতে চাইনি, হ্যাঁ তাহলে মনে হবে যে আমি অনেক বুড়া। সো এনিওয়ে, তো দেখো, খুব ভালো করে দেখো, ট্রেসটা কি? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর যোগফল। মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর উপাদান গুলোর যোগফল। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল হচ্ছে ট্রেস। ঠিক আছে, যেমন আমাদের এই এক্সাম্পলটাতে, আমরা যদি ট্রেস বের করতে যাই, এই এক্সাম্পলটাতে ট্রেস, হ্যাঁ কি হবে ভাই বলতো? এখানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি? এটা হচ্ছে মুখ্য কর্ণ, তো মুখ্য কর্ণ বরাবর উপাদান হচ্ছে 4 1 9, 4 1 9। মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলা, তাদের যোগফলটা হচ্ছে ট্রেস। তাহলে কত হচ্ছে? 14। ঠিক আছে, ট্রেস হচ্ছে 14। এবার আসো মুখ্য পদ, খুব ভালো করে। মুখ্য পদ, মুখ্য পদ কি? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল, গুণফল। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল, মুখ্য পদ।
দেখো ভাই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি কি আছে, 419 এদের গুণফল হচ্ছে 36, এটা হচ্ছে মুখ্য পথ। এবার আসো মাধ্যমিক পথ। মাধ্যমিক পথ এইটা হচ্ছে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলার গুণফল। গৌণ কর্ণ বরাবর উপাদানগুলার গুণফল, ঠিক আছে। সো এই এক্সাম্পলে মাধ্যমিক পথটা কি, মাধ্যমিক পথটা কি, হ্যাঁ গৌণ কর্ণ বরাবর উপাদানগুলার গুণফল। সো আমি তোমাদের উদ্দেশ্যে কোশ্চেনটা থ্রো করলাম, তোমরা আমাকে জানাও এই এক্সাম্পলে মাধ্যমিক পথটা আসলে কি হবে। 24 দেখি, গৌণ কর্ণ বরাবর কি আছে, 318। সো এদের গুণফল হচ্ছে 24। ওকে, সো বুঝছি কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, ট্রেস, মুখ্য পথ, মাধ্যমিক পথ, ঠিক আছে। তোমাদেরকে একটু বাংলা শিখাই। মুখ্য পথ বানানটার ময় রস্য উকার, ম্যাক্সিমাম মানুষজন দীর্ঘ উকার লেখে, বাট এটা রস্য উকার, মুখ্য পদ। হ্যাঁ, মুখ্য পদের মুটা হচ্ছে রস্য উকার, এটা মনে রাখবা, ঠিক আছে। আর এখানে যে প্রিন্সিপাল ডায়াগোনাল লিখছিলাম, দুই রকম প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে পিএল আর একটা হচ্ছে পিএলই। এই পিএল যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান বা অধ্যক্ষ, যে স্কুলের প্রিন্সিপাল স্যার থাকে না, মানে প্রধান শিক্ষক, হ্যাঁ এটা মানে হচ্ছে প্রধান, মেইন। আর পিএলই প্রিন্সিপাল, ওটা মানে কি, ওটা তোমরা আমাকে বলো কমেন্টে, তোমরা জানো অনেকে, আমি জানি ওটা মানে কি। ফাহমিদা বলছে মাধ্যমিক পদটা আরেকবার বলেন প্লিজ। ফাহমিদা, মাধ্যমিক পদটা হচ্ছে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। এই যে দেখো এখানে আমি লিখছি গৌণ গৌণ কর্ণ বরাবর, হ্যাঁ গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। এখানে গৌণ কর্ণ বরাবর কে আছে, 8, 1 আর 3, এদের গুণফল 3 8 24 গুণন 1 মানে 24, এটাই হচ্ছে মাধ্যমিক পদ। ফাহমিদা আমাকে একটু কনফার্ম করো তো মাধ্যমিক পদটা বুঝছি কিনা ঠিকঠাক মতো। প্রিন্সিপাল, পিএলই প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে নীতি। হ্যাঁ, ম্যান অফ প্রিন্সিপাল বলে না, তার মানে হচ্ছে নীতিবান মানুষ। প্রিন্সিপাল, সে একজন নীতিবান মানুষ, হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। ভাইয়া আপনার পরিচয়ের স্লাইডটা দেখাবেন না? ভাইয়া দেখাবো না আজকে ক্লাসে, অ্যানোটেড স্লাইডটা তুমি ক্লাস শেষে পেয়ে যাবা তোমাদের অ্যাপে, হ্যাঁ শিখো অ্যাপে পেয়ে যাবা। সো ওইখানে আবার দেখে নিও, ঠিক আছে। ও একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ক্লাসটা তুমি করতেছো, লাইভ ক্লাসটা করতেছো, অনেকে আছে যে একটা চ্যাপ্টারের প্রথম লেকচারটা মিস করছে, সেকেন্ড লেকচারে আসছে, সেকেন্ড লেকচারে এসে বোঝার চেষ্টা করতেছে বাট বুঝতেছে না। এটা কিন্তু সায়েন্সের ক্লাস, বুঝতে হবে, শুধু ম্যাথ ক্লাসের জন্যই না, ফিজিক্স ক্লাস বলো, কেমিস্ট্রি ক্লাস বলো বা বায়োলজি ক্লাস বলো, একটা চ্যাপ্টারের ফার্স্ট লেকচার না করে তুমি যদি সেকেন্ড বা থার্ড লেকচারে আসো, বা ফার্স্ট লেকচারের প্রথম অর্ধেক শেষ হওয়ার পরে আসো, তাহলে কিন্তু জিনিসটার সাথে কোপ আপ করতে তুমি স্ট্রাগল করবা। সো তুমি কখনোই কখনোই একটা লেকচার মিস করে পরের লেকচারে আসবা না। তাহলে ভাই কি করব, যদি কোনো কারণে মিস হয়ে যায়, প্রথমে আমি বলবো খুব ট্রাই করবা যাতে কখনোই লেকচার মিস না হয়। ইন টাইমে ক্লাসের, আমরা কিন্তু ক্লাসগুলো যথাসম্ভব ইন টাইমে শুরু করে দিই, ইন টাইমে না অন টাইমে শুরু করি, হ্যাঁ যে সময় শুরু হওয়ার কথা ওই টাইমেই শুরু হয়ে যায়। সো তুমি টাইমলি চলে আসবা, মিস করবা না, এবং চেষ্টা করবা যাতে কোনো কারণে কোনোভাবেই মিস না হয়। বাট তারপরেও যদি মিস হয়, তাহলে নেক্সট লেকচারটাতে আসার আগে অবশ্যই এটার রেকর্ডেড ক্লাসটা দেখে আসবা। আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি, এটা রেকর্ডেড ভার্সনটা কিন্তু তুমি অ্যাপে পেয়ে যাবা, এটা কিন্তু থাকবে। সো তুমি যে কোনো সময় রেকর্ডেড ক্লাসটা করতে পারবা। সো টাইমলি যদি তুমি নাও আসতে পারো, কোনো কারণে যদি মিস করে ফেলো, তাহলে তুমি অবশ্যই নেক্সট লেকচারে সরাসরি এমনিতেই চলে আইসো না, ফার্স্ট লেকচারটা দেখে বা এর আগের লেকচারটা দেখে দেন আসবা, আদারওয়াইজ না আসাই বেটার। বুঝাইতে পারছি কিনা? দেখিবে একটা কোশ্চেন আছে, আচ্ছা থাক,
ও, গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে কিছু বলে, মানে এটা আসলে নাই। হ্যাঁ, এটা একটা কমন কোয়েশ্চেন যে ভাই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে ট্রেস বলে, তাহলে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে কি বলে, এটা আসলে লাগে না, বইও নাই, কোনো বই আমি পাইনি, পাইলে জানাবো। ঠিক আছে, ওকে। এটা একটা স্পেশাল প্রবলেম। এই যে ম্যাট্রিক্সটা, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা ট্রেস দেওয়া আছে 8, তাহলে এর ভ্যালুটা কত হবে? এই এর ভ্যালুটা কত হবে এইটা আমাদের বের করতে হবে। এইটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন। হ্যাঁ, একদম এইচএসসির ফার্স্ট ক্লাসে আমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করাই দিচ্ছি। সো এখানে এর ভ্যালু কত হবে? অপশন এ, বি, সি নাকি ডি? আমাকে জানাও। দেখো, ট্রেস কি? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল। এখানে মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ হচ্ছে এইটা, তাহলে উপাদান হচ্ছে 1, 4 এবং এ, এদের যোগফল হচ্ছে কত? 8, তাই না? ট্রেস হচ্ছে 8। ওকে, তাহলে এটা কত? এ ইকুয়ালস টু হবে 8 মাইনাস এটা কত, 4 এর একে 5, কত আসতেছে? 3। সো অপশন বি হচ্ছে আমাদের এই ম্যাটার রাইট আনসার। ঠিক আছে, আমরা শিখতে যেটা করি যে এইচএসসি পর্যন্ত কভার করতে যে লেকচারগুলো লাগে সেই লেকচারগুলো নেওয়ার পরে আমরা আবার যেটা করি সেটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যে যে প্রিভিয়াস ইয়ারে যে যে কোশ্চেনগুলো আসছিল বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে, সেগুলো নিয়ে একটা ক্লাস করাই। আবার ভার্সিটি অ্যাডমিশনে যে এমসিকিউ গুলো আসছিল সেগুলো নিয়ে একটা ক্লাস করাই। ভুল বললাম, ভুল বললাম, সেটা হচ্ছে এইচএসসি তে আসা, প্রিভিয়াস ইয়ারে আসা, আমার স্লিপ অফ টাং হয়ে গেছিল, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন্স গুলা নিয়ে একটা সিকিউ ক্লাস থাকে, যে এইচএসসি তে ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে এই কোশ্চেন্স গুলা, ক্রিয়েটিভ কোশ্চেন্স গুলো আসছিল, এটার উপরে একটা ক্লাস থাকে, তারপর এমসিকিউ এর উপরে আরেকটা ক্লাস থাকে, এবং ভার্সিটি প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং এবং আদার ইউনিভার্সিটি গুলোর প্রিপারেশন মূলক আরেকটা ক্লাস থাকে, টোটাল 3টা এক্সট্রা ক্লাস থাকে। আমার ধরো ম্যাট্রিক্স আর নির্ণায়কের জন্য শেষ করতে লাগবে 5টা ক্লাস, তাহলে এই 5টা ক্লাসের সাথে আরো 3টা ক্লাস অ্যাড হবে। 3টা ক্লাসে কি কি থাকবে? একটাতে থাকবে হচ্ছে এমসিকিউ, এইচএসসি তে প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোশ্চেন্স গুলা, এরপরে থাকবে হচ্ছে এইচএসসি প্রিভিয়াস ইয়ারে আসা সিকিউ কোশ্চেন্স গুলা, দেন হচ্ছে অ্যাডমিশন রিলেটেড ক্লাস একটা থাকবে, অ্যাডভান্স প্রবলেম ওই ক্লাসে সলভ করানো হবে, যাতে অ্যাডমিশনের প্রিপারেশনটা তোমার একই সাথে হয়ে যায়। ঠিক আছে, ওকে। এবার আসলে কর্ণ ম্যাট্রিক্স। ভাই কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স কি ওইদিকে পড়ার দরকার নেই, আমি একটু তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, মানে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, এই উপাদানগুলো হবে হচ্ছে অশূন্য, আর বাকি সব উপাদান হবে শূন্য। কিরকম ভাইয়া? ধরো, ধরো এ, এইটা দেখো, এই যে ম্যাট্রিক্সটা, এটা সারি সংখ্যা 3 কলাম সংখ্যা 3, সো এটা 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা কিন্তু অশূন্য, আর বাকি সব উপাদান শূন্য, তাহলে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার সংজ্ঞাটা দেখো, কর্ণ ম্যাট্রিক্স ইংরেজি হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বলছে? কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি ব্যতীত অবশিষ্ট সব ভুক্তিগুলি শূন্য হইলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এখানে এক্সাম্পল আছে 159, বাকি সব উপাদান শূন্য। এখানে দেখো মুখ্য কর্ণ বরাবর আছে 2 আর 3, আর বাকি সব উপাদান হচ্ছে শূন্য। সো ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে গেলে কি হবে? যে মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো হবে নন জিরো, আর বাকি সব এলিমেন্ট হবে হচ্ছে জিরো। বুঝছি কিনা? এটাকে 3x3ও বলে, অনেকে 3x3ও বলে। বিষয়টা বুঝছি কিনা? এবার আসলে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। কিরকম ভাইয়া? ধরো এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? দেখো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য, বাকি সব উপাদান শূন্য, তাহলে কি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স।
তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সাথে স্কেলার ম্যাট্রিক্সের পার্থক্যটা কি ভাইয়া? পার্থক্যটা হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা হইতে হবে সমান। হ্যাঁ, উপাদানগুলা হইতে হবে সমান। তাহলে এ বি আর সি যদি সমান হয় তাহলে এটা হয়ে যাবে একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে যাবে একটা স্কেলার ম্যাট্রিক্স। ওকে, যেমন এইখানে দেখো, উদাহরণটা দেখো যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা সবগুলাই সমান, সবগুলাই 5, আর বাকি সবগুলা কিন্তু 0। এটাতে 2 2, বাকি সবগুলা 0। সো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা যদি সমান হয় এবং অশূন্য হয়, আর বাকি সব উপাদান যদি শূন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এবং স্কেলার ম্যাট্রিক্স কিন্তু একটা অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্সও। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্সও। তো বুঝছি কিনা? ভাই সব কয়টা যদি শূন্য হয় তাহলে কর্ণ ম্যাট্রিক্স হবে না, সব কয়টা শূন্য হওয়া যাবে না। ইফতেখার আলী বলছে বুঝি নাই কর্ণ ম্যাট্রিক্স। ইফতেখার, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে অশূন্য আর বাকি সব উপাদান হবে শূন্য। যেমন এখানে দেখো মুখ্য কর্ণ বরাবর উপাদান, এটা তো মুখ্য কর্ণ তাই না? তো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি 1 5 9, আর বাকি সব উপাদান হচ্ছে শূন্য। এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর থাকবে অশূন্য। ঠিক আছে, যেমন 2 3 মুখ্য কর্ণ, এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর বাকি সব উপাদান শূন্য। এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। আর এই দুইটা উপাদান যখন সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে হলো স্কেলার ম্যাট্রিক্স। সো স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স, এই দুইটা কনসেপ্ট কারা কারা একদম ক্লিয়ার হয়েছে একটু সি লিখে জানাই দেই, সি ফর ক্লিয়ার। যারা যারা একদম ক্লিয়ার, হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্সের কনসেপ্ট আর হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্সের কনসেপ্ট, তারা একটু সি লিখে জানায় দাও, সি ফর ক্লিয়ার। ঠিক আছে, এখন যদি ক্লিয়ার হও, এদিকে তাকানোর দরকার নেই। তাহলে এখন দেখো যে এই ম্যাট্রিক্সটা, এইটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? ইয়াস অর নো? আমাকে বলো, এই ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? ইয়াস অর নো? এইটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স অথবা হ্যাঁ অথবা না? এইটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? ইয়াস অর নো? ইয়াস, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এই তো চিনে গেছো ভাই, এটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স? ভাই স্কেলার ম্যাট্রিক্স যেহেতু বলছেন তাহলে অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স তো হইতেই হবে। সো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন শোনো, স্কেলার ম্যাট্রিক্স তো অবশ্যই। এখন মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলা, এই উপাদানগুলা কিন্তু 1। যদি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1 হয় আর বাকি সবগুলা যদি 0 হয়, আবারও বলতেছি, যদি মুখ্য কর্ণ বরাবর সবগুলা উপাদান 1 হয় আর বাকি সব উপাদান 0 হয়, তাহলে এটাকে আদর করে, এটা তো স্কেলার ম্যাট্রিক্স, এই স্কেলার ম্যাট্রিক্সটাকে আদর করে ডাকা হয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, বাংলায় বলে অভেদক ম্যাট্রিক্স। বুঝা গেল কিনা? বুঝা গেল কিনা? হ্যাঁ, এই তো। এটা কি? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো এটা কি কি, এটা হচ্ছে এট এ টাইম একটা স্কেলার ম্যাট্রিক্স এবং এটা একই সাথে কিন্তু এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্সও, যেহেতু সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। হ্যাঁ, এবং এটা কিন্তু যেহেতু মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান 1 আর বাকি সব উপাদান 0, তাই এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সও। সো এটা একটা অভেদক ম্যাট্রিক্স, বাংলা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। বুঝছি কিনা? সো এই ম্যাট্রিক্সটা এই চারটা ম্যাট্রিক্সেরই এক্সাম্পল। ঠিক আছে, এই চারটা ম্যাট্রিক্সেরই উদাহরণ। তোমাকে যদি বলে একটা অভেদক ম্যাট্রিক্স লেখো, এটা লিখতে পারো। তোমাকে যদি বলে একটা কর্ণ ম্যাট্রিক্স লেখো, তাহলেও এটা লিখতে পারো। একটা বর্গ ম্যাট্রিক্স লেখো, তাহলেও এটা লিখতে পারো। ঠিক আছে,
স্কেলার বুঝতে পারি নাই, স্কেলার বুঝতে পারো নাই? স্কেলার হচ্ছে ভাইয়া মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে সমান। ধরো এইটা 2, এইটা 2, বাকি সব উপাদান 0, তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝছি কিনা? বুঝছি কিনা? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর যদি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা হয় 1 আর বাকি সব উপাদান যদি 0 হয় তাহলেও স্কেলার ম্যাট্রিক্স। কারণ স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো সমান হইতে হবে, বাকি সব উপাদান 0 হইতে হবে। সো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এবং এইটাকে আদর করে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। স্পেশাল নামটা কি? স্পেশাল নামটা হচ্ছে এইটা একটা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো এইটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ এটার মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1। দেখো এখানে সংখ্যা লেখা আছে, মুখ্য কর্ণ আর একটা বাংলা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণের সকল উপাদান 1, অবশিষ্ট সকল উপাদান 0। এখানে তো বলাই আছে প্রধান কর্ণের সকল উপাদান 1, অবশিষ্ট সকল উপাদান 0। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? I2। I ফর আইডেন্টিটি ম্যাট্রিক্সের I, 2 মানে হচ্ছে এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা সারি থাকবে, দুইটা কলাম থাকবে। এটাকে আমরা I3 দিয়ে লিখি। I ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3 মানে হচ্ছে এটা সারি সংখ্যা 3, কলাম সংখ্যাও 3। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া I4 কি হবে? I4 কি হবে? এমন একটা ম্যাট্রিক্স হবে যেটা হচ্ছে সারি সংখ্যা 4, কলাম সংখ্যা 4, এবং মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে 1। খুব ভালো করে দেখো, I4 আমি তৈরি করতেছি, তোমরা খুব ভালো করে দেখো I4 বুঝো কিনা। I4 কি হবে? 1 0 0 0, 4টা কলাম থাকবে, 4টা সারি থাকবে। 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। এইটা হচ্ছে I4। কেন ভাইয়া, কেন এটা I4? দেখো I4 এর বৈশিষ্ট্য কি? এটা হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স? দেখো তো, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1 আর বাকি সব উপাদান 0, তাহলে কিন্তু ভাই এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। 4 মানে কি? এটার সারি সংখ্যা হবে 4, কলাম সংখ্যা হবে 4। দেখো এখানে 4টা সারি আছে এবং 4টা কলাম আছে, সো এটা হচ্ছে I4। একইভাবে তোমরা I5 I6 I7 লিখতে পারবা কিনা? ঠিক আছে, লিখতে পারবা কিনা জানাও তো আমাকে, পারবা কিনা? I4 I5 I6 লিখা যাবে কিনা? ঠিক আছে, তোমাকে যদি আমি বলি ভাইয়া I5 আইডেন্টিটি ম্যাট্রিক্স, I5 এটা কি হবে? এটা সারি সংখ্যা হবে 5, কলাম সংখ্যা হবে 5। ঠিক আছে, তাহলে এইটা কি হবে? এটা লিখবা তোমরা। ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক থাকলো, I5 ইকুয়ালস টু হোয়াট। এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা লিখবা। হোমওয়ার্ক গুলা কিন্তু তোমরা কি করবা, যে প্রথমে খাতায় করবা, তারপরে সবগুলো হোমওয়ার্কের ছবি তুলবা, সুন্দর করে ছবি তুলবা। ছবি তুলে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপলোড করবা, এবং অবশ্যই আমাকে ট্যাগ করে দিবা। সৌরভ সাহা আমার ফেসবুক আইডি, বাংলায় লেখা, ইংরেজিতে যেটা সেটা না। হ্যাঁ, সেটা আমি চালাই, বাট ওইটার ফ্রেন্ড সংখ্যা 5000 হয়ে গেছে, যেহেতু এখানে আর অ্যাড হওয়ার উপায় নেই, ফলো দিয়ে রাখতে পারো। হ্যাঁ, বাট বাংলাটাতে অ্যাড হয়ে যাও। আর হচ্ছে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তাহলে একটা মেসেজ দিও যে HSC 26 ব্যাচ, তাহলে বুঝবো যে তোমরা। ঠিক আছে, অবশ্যই নিজের পরিচয়টা দিয়ে নিও যে HSC 26 ব্যাচ, তোমার নাম, হ্যাঁ, কলেজ একটু উল্লেখ করে দিও যাতে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আর হচ্ছে আমাকে ট্যাগ করে দিবে, আমি আবার চেক করে দেখবো যে তোমাদের হোমওয়ার্ক গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি আবার কমেন্টও করি। ঠিক আছে, আর যারা ফেসবুক গ্রুপে এখনো অ্যাড হও নাই বা রিকোয়েস্ট পাঠাইছো কিন্তু তোমাকে অ্যাড করে নাই, তাহলে তারা তাদেরকে বলবো যে আমাদের কল সেন্টারে কল দিয়ে একটু জানাবা, তাহলে তোমাকে অ্যাড করে দিবা। ঠিক আছে, ভাইয়া আয়তাকার ম্যাট্রিক্সে কি অভেদক হবে? ভাইয়া অভেদক হইতে গেলে ওটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। অভেদক ম্যাট্রিক্সটা হইতে হবে বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স তো বর্গ ম্যাট্রিক্স না।
সো আয়তাকার ম্যাট্রিক্সের অভেদক হওয়ার চান্স নাই। ঠিক আছে, দেখো একটা অভেদক ম্যাট্রিক্স অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স হবে, আবার স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে, কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছো তাদের জন্য একটু বলি, যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, সবার জন্য না, সবাই বুঝবে না। এটা হইলো যে আমাদের যেটা আমরা পড়লাম অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স এটা পড়ছি তাই না? এটা কি মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান 1, বাকি সব উপাদান 0। এরপরে পড়ছি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো সমান হবে, বাকি সব উপাদান 0 হবে। এরপরে পড়ছি কর্ণ ম্যাট্রিক্স, এটা হইলো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে অশূন্য আর বাকি সব উপাদান 0, কর্ণ ম্যাট্রিক্স। এরপরে পড়ছি হচ্ছে আমরা বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যা কলাম সংখ্যা হবে সমান। ঠিক আছে, এইটা হচ্ছে এইটার সাবসেট, এইটা হচ্ছে এটার সাবসেট, এবং এইটা হচ্ছে এটার সাবসেট। সাবসেট কি বা কেন হইলো এটা আমি এখন বলবো না, কারণ অলরেডি আমি বলে ফেলছি। যারা যারা বুঝছো, আমি জানি অনেকেই বুঝছো, যারা যারা বুঝছো যে এইটা কেন এটার সাবসেট, এটা কেন এটার সাবসেট, এটা কেন এটার সাবসেট, যারা যারা এই জিনিসটা বুঝছো তারা তারা মনে করো যে আগের উদাহরণগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। ঠিক আছে, আর যারা এই লাইনটা বুঝো নাই তার মানে তোমার এই লেকচারটা আরো একবার দেখতে হবে। ঠিক আছে, তোমার বেইজে এখনো উইক আছে, তোমাকে আরো একবার দেখতে হবে। সো এই জিনিসটা কারা কারা বুঝছি তারা তারা একটু ইয়েস লিখে জানাই দিই, ওয়াই লিখে জানাই দাও, ওয়াই ফর ইয়েস, যে বুঝছি। ঠিক আছে, এটা কারা কারা বুঝছি, যারা যারা বুঝছো তারা একদম ঠিকঠাক বুঝছো, মানে আগের স্লাইড গুলো ঠিকঠাক যারা বুঝছো তারা শুধুমাত্র এটা বুঝবা। এই তো অনেকের নাম দেখতে পাচ্ছি, এত ফাস্ট আসতেছে পড়তে পারতেছে না। হিমেল, রাতুল, সাদমান, নওরিন, রিয়া, দীপা, নিশাত, আরাবি, শান্ত, নাইম, আশিক, অঙ্কিতা, সাদিয়া। ও, এত এত কমেন্ট। লিজন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আবারও বলি, যারা আগের স্লাইডগুলো খুব ভালোভাবে বুঝছো তারাই শুধুমাত্র এটা বুঝতে পারবা। সো যারা যারা ইয়েস লিখতেছো আমি বুঝে গেছি যে তোমরা প্রিভিয়াস স্লাইডগুলো খুব পারফেক্টলি বুঝছো। আর যারা এই জিনিসটা বুঝো নাই তাদেরকে বলবো হচ্ছে ভাইয়া প্রিভিয়াস স্লাইডগুলো আবার তোমার দেখতে হবে। তো ক্লাস করলাম, লাইভ ক্লাস শেষ হলেই কি তোমার কাজ, তোমার ডিউটি আসলে শেষ হয়ে গেল? এরকমটা কিন্তু না ভাইয়া, তোমার ডিউটি শেষ হয়নি। তোমার যেটা করতে হবে যে তোমার অ্যাপ থেকে এই ক্লাসটা আবার ফ্রি টাইমে আবার একবার করতে হবে। প্রয়োজনে তুমি স্পিডটা অ্যাডজাস্ট করে নাও, একটু স্পিডটা বাড়াই নিতে পারো, হ্যাঁ একটু 1.5 করে ফেলতে পারো, হ্যাঁ যাতে একটু সময়টা সেভ হয়, টাইমটা সেভ হয়। বাট এটা আবার তুমি শুনবা, মনোযোগ দিয়ে শুনবা, যে সময় তোমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। নর্মালি যেটা হয় সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে। সো আমি সাজেস্ট করবো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ করবা। একটা রাইম ছিল না ছোটবেলায়, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম হ্যাঁ একটা ভালো অভ্যাস প্র্যাকটিস করুক, সেটা হচ্ছে যে আগে আগে ঘুমানো এবং সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠা। ভোরবেলা ঘুম থেকে উঠবা, উঠে তুমি একদম ফ্রেশ মাইন্ডে তুমি হচ্ছে এই লেকচারটা আরেকবার দেখবা, দেখবা তুমি এই জিনিসটা ঠিকই বুঝে গেছো। ঠিক আছে, সেটের কনসেপ্ট তো 9-10-এ পড়ছো, সো এটা এখন আমি বলবো না। আর যারা এইটা বুঝছো ঠিকঠাক তারা বিলিভ করো যে আগের স্লাইডগুলো তোমরা অবশ্যই বুঝছো। আর যাদের এইটাতে প্রবলেম আছে, হ্যাঁ যাদের এইটাতে প্রবলেম আছে, অনেকেই লিখছো, হ্যাঁ অনেকেই লিখছো যে ভাই বুঝতে পারতেছি না, তাদেরকে বলবো ভাই তোমাদের আগের স্লাইডগুলোতে প্রবলেম আছে। ঠিক আছে, ওকে। ওকে, এবার আসো, কতক্ষণ হয়েছে ভাই ক্লাস? 1 আওয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা একটু ওদের সাথে কথা বলি, তোমাদের ওপিনিয়ন নেই। আচ্ছা এতক্ষণ যে পড়লা কি মনে হচ্ছে, এইচএসসি পড়াশোনা দেখে কি মনে হচ্ছে?
এই যে ভাইয়া হিমেল, একক ম্যাট্রিক্স হচ্ছে ওই যে অভেদক ম্যাট্রিক্সেরই আরেকটা বাংলা হচ্ছে একক ম্যাট্রিক্স। এই যে এইটাই হচ্ছে ভাই যে অভেদক ম্যাট্রিক্স, এইটারই আরেকটা বাংলা হচ্ছে একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এই যে ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট মানে কি একক, ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকে তোমাদের কয়টা ক্লাস আছে? আমার পরে তোমাদের আর কি ক্লাস আছে আজকে? নর্মালি যেটা হয় যে আমাদের একদিনে 2টা বা 3টা ক্লাস থাকে, হ্যাঁ, বিকালে শুরু হয় এবং রাত পর্যন্ত হয়ে যায়। তো যেহেতু আমরা সাজেস্ট করি, প্রমোট করি যে ভাই একটু আগে ঘুমাও, হ্যাঁ, আমাদের ক্লাসগুলো শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমায় যাবা, সাথে সাথে না পড়ে তুমি ভোরবেলা উঠবা, একদম ভোরবেলা। সকালবেলা উঠে যে মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে করতে পারে। আমি সাজেস্ট করি না যে তুমি ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করো, এটা কখনোই ভালো কিছু না। হ্যাঁ, ঘন্টার বেশি পড়লে আবার ক্ষতিই হয়, উল্টা ক্ষতি হয়, যে ভুলে যাবা। তো তুমি যেটা করবা, ফ্রেশ একটা ঘুম দিবা, ঘুম দিয়ে একদম ভোরবেলা উঠবা, ঠিক 6টা বাজে উঠবা বা আরো আগে, হ্যাঁ, আরো আগে উঠতে পারলে আরো ভালো, 5টা থেকে 6টার মাঝে উঠবা। উঠে তুমি হচ্ছে ফ্রেশ মাইন্ডে এই লেকচারটা আবার স্পিড বাড়াই দিয়ে আরেকবার করবা। দেন তুমি হোমওয়ার্ক গুলা করবা, নোট খাতাটা বানাবা একদম ফ্রেশ, ঠিক আছে। দেখবা যে তোমার সহপাঠীরা, হ্যাঁ, তোমাদের সাথে যারা পড়ে, তোমার ফ্রেন্ডসরা, ওরা ঘুম থেকে ওঠার আগে তোমার 3-4 ঘন্টা পড়া হয়ে গেছে, ঠিক আছে। যা করবা ভাই টেকনিক্যালি করবা, স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে তাহলে তুমি অল্প পরিশ্রমেই ভালো রেজাল্ট করতে পারবা। বাট যদি তোমার স্ট্র্যাটেজি ঠিক না থাকে তাহলে দেখা যাবে যে অনেক পড়তেছো বাট লাভ হচ্ছে না, ঠিক আছে। সবচেয়ে একটা ইফেক্টিভ ওয়ে বলে দিই, অনেকে জিজ্ঞেস করো না ভাইয়া যে আপনি কতক্ষণ পড়তেন, বা আমাদের আসলে এইচএসসি তে ভালো করার জন্য কত ঘন্টা পড়তে হবে। আসলে আমি যেটা মনে করি, তোমাদের যে একটা দিন তো 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে তুমি 3টা ভাগে ভাগ করবা, 3টা সমান ভাগে। 3টা সমান ভাগে যদি ভাগ করো তাহলে 8 আওয়ার্স করে পাবা। 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্সে 3টা ভাগে ভাগ করবা। হ্যাঁ, এই প্রথমে একটা 8 আওয়ার্স হচ্ছে তোমার হলো, তোমার যখন যে অবস্থায় আসো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেই কাজটার জন্য। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেটা, সেটা তুমি করবা। ধরো যে তুমি এখন স্টুডেন্ট, তোমার জন্য ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, তোমার জন্য ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পড়াশোনা করা। সো এই 8 ঘন্টায় তুমি পড়াশোনা করবা, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা। হ্যাঁ, আমার জন্য, আমি যেহেতু একটু প্রফেশনাল লাইফে আছি, সো আমার অনেক অনেক কাজ বাজ আছে, অফিসিয়াল কাজ আছে। আমার হচ্ছে আমার পড়ানোটা হচ্ছে হবি, এটা আমার পার্ট টাইম। হ্যাঁ, বাট ফুল টাইম একটা জব আছে। সো আমার কাজগুলা প্রায়োরিটি অনুসারে 8 ঘন্টায় মেইন কাজগুলা করে ফেলা, এটা হচ্ছে আমার যার যেটা মেইন কাজ। হ্যাঁ, যে হচ্ছে কাঠ মিস্ত্রি, তার মেইন কাজ হচ্ছে কাঠ নিয়ে কাজ করা, সো সে 8 ঘন্টায় এই কাজটা করবে। এবার আসো এরপরে এইটাতে করবা কি, এটাতে করবা হচ্ছে তোমার যে কাজগুলো ভালো লাগে, তোমার বিনোদন, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, এন্টারটেইনমেন্টের জন্য যে কাজগুলো তোমার করতে হয়, ঘোরাফেরা, হ্যাঁ, একটু রেস্টুরেন্টে খাইতে যাওয়া, একটু আড্ডা দেওয়া, এই কাজগুলো হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে। আর টিভি দেখা, এটা হতে পারে। আর এই 8 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে যে বায়োলজিক্যাল কাজগুলো আছে, যেমন ঘুমানো, হ্যাঁ, যে কাজগুলো হচ্ছে করতেই হয়, হ্যাঁ, সবার করতে হয় সেগুলা, ঠিক আছে। সো 3 ভাগে ভাগ করে ফেলবা, স্ট্র্যাটেজিটা সাজায় নাও, সেটা প্র্যাকটিস করো, একটা রুটিনের মধ্যে ফেলে দাও নিজেকে, দেখবা আস্তে আস্তে তুমি ঠিকই আগায় যাচ্ছ, ঠিক আছে। ওকে, আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। খুব ভালো করে আমার সাথে উচ্চারণ করো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি বলছে? প্রধান কর্ণ, প্রধান কর্ণ মানে হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের নিচে অবস্থিত সবগুলো উপাদান শূন্য। আমি একটা লিখে দেখাই। এইটা খুব ভালো করে দেখো, এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সটার এইটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের নিচের সবগুলো উপাদান শূন্য, এই মুখ্য কর্ণের নিচের সবগুলো উপাদান শূন্য। প্রধান কর্ণের নিচে অবস্থিত সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো হবে শূন্য।
সবগুলো উপাদানই শূন্য হতে হবে, মুখ্য কর্ণের নিচের সবগুলো উপাদান হবে শূন্য, তাহলে এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেমন আরেকটা লিখি 1 2, এটা দিয়ে না, এটা দিয়ে লিখি, ধরো এইটা 1 2, সরি, এইটা দেখো তো ভাই মুখ্য কর্ণ কি 1 3, এটা হচ্ছে মুখ্য কর্ণ। এখন মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো কিন্তু শূন্য, সো এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারা কারা বুঝতে পারছি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ, ধরো এটা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের নিচের সবগুলো উপাদান হবে শূন্য, নিচের সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে আর উপরের দিকে তাকানোরই দরকার নেই। তুমি যদি দেখো মুখ্য কর্ণের নিচের সবগুলো উপাদান শূন্য, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, তাহলে একইভাবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে? মুখ্য কর্ণের উপরের সবগুলো উপাদান শূন্য। যদি মুখ্য কর্ণের উপরের সবগুলো উপাদান শূন্য হয় তাহলে নিচের দিকে আর তাকানোরই দরকার নাই। মুখ্য কর্ণের উপরের সবগুলো উপাদান যদি শূন্য হয়, নিচের দিকে না তাকাই তুমি বলে দিবা এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা উদাহরণ লিখি। দেখো মুখ্য কর্ণ এর উপরের সবগুলো উপাদান শূন্য, সো নিচের দিকে আর তাকানোরই দরকার নেই। এটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আরেকটা উদাহরণ মনে করো এ বি সি, এটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের উপরের উপাদান সবগুলো উপাদানই শূন্য, একটাই উপাদান আছে 0, সো এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো শূন্য হয়, আর ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের উপাদানগুলো শূন্য হয়। ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার কিনা একটু জানাও তো। যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা আমাকে জানাবা যে আগে জানাও ক্লিয়ার কিনা, তারপর কোশ্চেনটা করতেছি। ক্লিয়ার কিনা আগে জানাও, তারপর আমি একটা কোশ্চেন করব। কোশ্চেন করবো না, একবারে বুঝাই দিই। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে, এমসিকিউতে আসতে পারে। এইটা একটা অপশন এ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কোনোটাই না, উভয়ই, হ্যাঁ, বোথ, নান, এরকম 4টা অপশন আসতে পারে। তো খুব ভালো করে দেখো যে এটা হলো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের উপরের সবগুলো উপাদান শূন্য, মুখ্য কর্ণের উপরের সবগুলো উপাদান শূন্য, সো নিচের দিকে না তাকাই তুমি বলতে পারো এইটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝছি কিনা? এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের উপরের সবগুলো উপাদান শূন্য, সো নিচে কি আছে তোমার দেখারই দরকার নেই, তুমি বলে দিবে এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আসো, মুখ্য কর্ণ এর নিচের উপাদান সবগুলাই শূন্য, সো উপরের দিকে না তাকায় তুমি বলে দিতে পারো এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো এটা এমন একটা ম্যাট্রিক্স যেটা একই সাথে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং একই সাথে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝছি কারা কারা, কারা কারা বুঝতেছি? হ্যাঁ, এই যে কে, এটা তাফসিরুল, ঊর্ধ্ব নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, সে একটা নামকরণই করে ফেলছে। আর খায়রুল বলছে কর্ণ ম্যাট্রিক্স। ভাই এটা কি কর্ণ ম্যাট্রিক্স? খায়রুল কি ঠিক বলছে? এই খায়রুল এটা কি বলছে দেখো তো, এটা কি কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ ভাই, এটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হয় অশূন্য, বাকি সব উপাদান হয় শূন্য, সো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না, কারণ স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে এই সবগুলা হইতে হবে সমান, তাইলে হবে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে?
সো এই ক্লাসিফিকেশন গুলা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, এমনি এমনি মনে থাকবে না। হ্যাঁ, বাসায় একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আরেকজন বলছে স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ সারি সংখ্যাও 3, কলাম সংখ্যাও 3, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। ওকে, এটার নাম কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। সারি, দেখো আমি এটা পড়ারই দরকার নাই, আমি একটা ম্যাট্রিক্স লিখি, খুব ভালো করে দেখবা। একটা ম্যাট্রিক্স লিখতেছি, 1 2 3 4। আচ্ছা, আরে এবার লিখি 1 2 3 4 5 6। এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। তো বুঝতেছো এই ম্যাট্রিক্সটাতে দুইটা সারি আছে, 3টা কলাম আছে, সো এটার মাত্রা হচ্ছে 2 × 3। 2 × 3, যেহেতু দুইটা সারি 3টা কলাম। এখন এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। এই এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে উপরে একটা টি চিহ্ন দিব, টি ফর ট্রান্সপোজ। ক্যাপিটাল লেটারও দিতে পারো, স্মল লেটারও দিতে পারো, আবার অনেকে এই যে এইভাবেও লেখে, বার চিহ্ন দেয়। হ্যাঁ, এটাও হতে পারে। ঠিক আছে, ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলাকে আমি কলাম করব, কলামগুলাকে সারি করব। কি রকম ভাইয়া দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা মেইন ম্যাট্রিক্স, এটার সারি, প্রথম সারিতে কে আছে? 1 2 3। প্রথম সারিতে আছে 1 2 3, এটাকে আমি প্রথম কলাম করে দিব 1 2 3। দ্বিতীয় সারিতে আছে 4 5 6, এটাকে আমি দ্বিতীয় কলাম করে দিব। সারি আর কলামগুলোকে আমি উল্টায় দিব, সারি আর কলামগুলোকে উল্টায় দিব। এটার মাত্রা কি হবে? এখানে তোমার 3টা সারি 2টা কলাম, 3 × 2। সো মেইন ম্যাট্রিক্সের যে মাত্রা, সেটা সারি আর কলামটাকে রিভার্স করে দিলেই তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে কি লেখছে দেখো, এবার সংজ্ঞাটা পড়ো। সারিকে কলামে এবং কলামকে সারিতে পরিণত করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আর এটাকে এই 3টা চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, বুঝছি কিনা কনসেপ্টটা? বুঝতে পারছি কিনা কনসেপ্টটা? আরেকটা উদাহরণ দেখবা? চলো আরেকটা উদাহরণ দেখাই। মনে করো এইটা একটা ম্যাট্রিক্স, মনে করো এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। কি আছে? এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এই বি ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? খুব ভালো করে দেখো, প্রথম সারিতে আছে এ বি, এটাকে আমি প্রথম কলাম করে দিব। দ্বিতীয় সারিতে আছে সিডি, এটাকে আমি দ্বিতীয় কলাম করে দিব। তাহলে ভাইয়া এসি আর বিডি। বুঝছে কিনা? এটা যদি বি ম্যাট্রিক্স হয়, এটা হচ্ছে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেহেতু এটাও 2 × 2, এটাও 2 × 2। ঠিক আছে, ধরো এইটা একটা ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা কি? 1 2 3 4 5 6 7 8 9। তোমরা খাতায়, তোমাদের খাতায় এটা যদি সি ম্যাট্রিক্স হয়, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে একটু লেখো তো দেখি, লিখে ফেলো তো। তারপর আমি আমি লিখে দিব, তোমরা মিলায় দেখবা তোমার লেখা আর আমার লেখাটা ম্যাচ করছে কিনা। আজকে এই পর্যন্ত পড়বো, হ্যাঁ, আর 2টা স্লাইড পড়বো, আর বেশি পড়বো না আজকে। খাতা নাই স্যার, খাতা কলম নিয়ে বসবা না? এই একটা কোশ্চেন করছে, কে করছে একটু দেখি। তাহসিনুল, পুরো নাম কি ওর? তাহসিনুল কবির নাফিস। সবগুলা কর্ণ ম্যাট্রিক্সই কি একসাথে ঊর্ধ্ব ও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স? তাহসিনুল, তোমার প্রশ্নটা প্রমাণ করে তুমি এতক্ষণ যা যা পড়াইছি তার সবকিছুই ঠিকঠাক বুঝছো। হ্যাঁ, সবগুলা কর্ণ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং একই সাথে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ভেরি গুড। ওকে,
এখন দেখো, আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাবো। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কনসেপ্টটা অনেক জায়গাতেই কাজে লাগে। হ্যাঁ, এটা একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। নর্মাল টেকনিক কি, নর্মাল অ্যাপ্রোচ তোমরা যেভাবে লিখছো, কিভাবে লিখছো আমি বলি, তোমরা যারা যারা লিখছো তারা কিভাবে করছো। যে প্রথম সারিতে আছে 1 2 3, তোমরা প্রথম কলামটা করছো 1 2 3। দ্বিতীয় সারিতে আছে 4 5 6, তোমরা দ্বিতীয় কলামটা করছো 4 5 6। তৃতীয় সারিতে আছে 7 8 9, তোমরা তৃতীয় কলামটা করছো 7 8 9। সারিগুলাকে কলাম করছো, কলামগুলাকে সারি করছো। এটাই করছো না তোমরা? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। বাট আমি লেখার জন্য একটা শর্টকাট বলি। শর্টকাট প্রসেসটা হচ্ছে, তুমি আগে দেখবা যে এইটা যেই মূল ম্যাট্রিক্স যেটা, সেটা বর্গ ম্যাট্রিক্স কিনা। যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে শর্টকাটটা কাজে লাগবে। যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে তুমি যেটা করবা যে মুখ্য কর্ণগুলো আগে লিখে ফেলবা। 1 5 9 ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রেও মুখ্য কর্ণ 1 5 9ই হবে। মেইন ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ যা, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ তাই হবে। এবার দেখো মুখ্য কর্ণগুলো তুমি লিখলা। এবার এইটা আর এইটার মধ্যে স্থান বিনিময় হবে। 2 আসবে এখানে, 4 আসবে এখানে। দেখো দেখো পজিশনটা খেয়াল করো। এইটা আর এইটার মধ্যে স্থান বিনিময় হবে। 7 যাবে এখানে, 3 আসবে এখানে। এইটা আর এইটার মধ্যে স্থান বিনিময় হবে। এইটা যাবে এখানে, এটা যাবে এখানে। ঠিক আছে? সো দেখো, তুমি যদি লেখো যে এটা একটা এ বি সি ডি ই ডি ই এফ, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে দেখো। আচ্ছা আমি একটা পেজে লিখি, একটা পেজ নিয়ে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই। দেখো এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। সো এটা ট্রান্সপোজ যখন তুমি বের করবা, তখন যেটা করবা যে মুখ্য কর্ণগুলো আগে লিখে নিবা। এ ই আই, এ ই আই। এবার এই দুইটা স্থান বিনিময় হবে। বি আসবে এখানে আর ডি যাবে এখানে, শেষ। সি আসবে এখানে, জি আসবে এখানে, সি জি এফ এইচ, এফ এইচ। ঠিক আছে? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায়। ওকে, এবার আসলে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সটা কি? খুব ভালো করে, খুব ভালো করে, খুব ভালো করে, যদি একটা ম্যাট্রিক্স এ, এটাকে ট্রান্সপোজ করার পরে তুমি পাইলা হচ্ছে এইটা। ট্রান্সপোজ করলা মানে সারিগুলাকে কলাম করলা, কলামগুলাকে সারি করলা, তাহলে এইটা পাইলা। এখন পাওয়ার পরে দেখলা এই দুইটা সমান। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে দেখলা এই দুইটা সমান, তাহলে এটা হচ্ছে, এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমম্যাট্রিক ম্যাট্রিক্স। সিমম্যাট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স তাহলে কাকে বলবো? যেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমানের, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়, বা যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মূল ম্যাট্রিক্সের সমান হয়, সেটাকে আমি বলবো হচ্ছে সিমম্যাট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এখানে সংখ্যাটা কি বলছে, বর্গ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করলে যদি ম্যাট্রিক্সটা অপরিবর্তিত থাকে তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এইটা। কেন ভাইয়া বর্গ ম্যাট্রিক্স হইতে হবে? কেন বর্গ ম্যাট্রিক্স হইতে হবে? কারণ এটা সারি, এটা যদি বর্গ ম্যাট্রিক্স না হয়, ধরো বর্গ ম্যাট্রিক্স না, 3x2, সারি আর কলাম সংখ্যা অসমান, তাহলে এটা তো হবে 2x3। তাহলে দুইটা সমান হয় কি? এটা তো দুইটা সমান হইলো না, কখনোই সমান হবে না, কারণ সারি সংখ্যা কলাম সংখ্যা তো দুইটার আলাদা। সো দুইটা ম্যাট্রিক্স সমান হইতে গেলে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হইতে হবে। সো দুইটাকেই হইতে হবে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? সো বর্গ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্স করার পরে যদি দেখো ম্যাট্রিক্সটা অপরিবর্তিতই আছে, তাহলে সেটা হবে হচ্ছে কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স। এবং চেনার একটা সহজ উপায় বলে দিই। এই যে ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স, এটাকে যদি ট্রান্সপোজ করো, এটা খাতার মধ্যে ট্রান্সপোজ করো তো, খাতার মধ্যে ট্রান্সপোজ করো। শর্টকাট শিখাই দিচ্ছি, যেহেতু বর্গ ম্যাট্রিক্স। 1 2 5 মুখ্য কর্ণ, 1 2 5 মুখ্য কর্ণ আগে লিখে ফেললাম। এবার এইটা আর এইটা স্থান বিনিময় করবে, কিন্তু এই দুইটা তো সমান, সো স্থান বিনিময় করলে একই তো হবে। এইটা আর এইটা স্থান বিনিময় করবে, এই দুইটাও তো সমান, সো স্থান বিনিময় করলে তো একই থাকতেছে।
এবার এইটা আর এইটা স্থান বিনিময় করবে, এই দুইটাও সমান, ঠিক আছে। সো এইটা আর এইটা ট্রান্সপোজ তো একই, বুঝছি কিনা? সো এইটা একটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। মনে রাখবা প্রতিসম ম্যাট্রিক্স লেখার উপায়টা কি। আমি একটা ম্যাট্রিক্স লিখি, প্রতিসম ম্যাট্রিক্স লেখার উপায় হচ্ছে তুমি মুখ্য কর্ণ বরাবর ইচ্ছা মতো কিছু একটা লিখে ফেলবা, ইচ্ছা মতো 2 -3 9 ইচ্ছা মতো লিখবো। এবার এইখানে যা লিখবা এইখানেও তাই লিখবা। এইখানে 5 লিখলে এখানেও 5 লিখবা, এখানে যদি 0 লেখো এখানেও 0 লিখবা, এই দুইটা সমান লিখবা, এই দুইটা সমান লিখবা, এই দুইটা সমান লিখবা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে। এবার যদি এটাকে তুমি ট্রান্সপোজ করো তাহলে এটাই পাবা, ঠিক আছে। বুঝছি কিনা, বুঝতে পারছি কিনা? আর দুইটা স্লাইড আছে, আর দুইটা স্লাইড, এইটা আর এইটা, পোল 2, এইটা করে আজকে পড়া শেষ করে দেবো, ঠিক আছে। না না, পোলটা রেডি করে রাখেন, রেডি আছে, ওকে। 25-এর প্র্যাকটিস বুক আর এখনকার প্র্যাকটিস বুক কি একবার কিছু ডিফারেন্স থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে ম্যাক্সিমামই তো সেমই হয়, তাই না? সিলেবাস যেহেতু সেম, খুব বেশি পার্থক্য থাকে না, 1% 2% এরকম হয়তো পার্থক্য থাকে, ঠিক আছে। ফাতেমা বলছে ভাই হোমওয়ার্ক দিন। হ্যাঁ ফাতেমা, হোমওয়ার্ক আছে, সাবমিট করতে হবে কিন্তু, ঠিক আছে, শুধু করলে হবে না। ওকে, এটা ছিল প্রতিসম ম্যাট্রিক্স। এখন আরেকটা ম্যাট্রিক্স পড়বো যেটার নাম হচ্ছে বক্র প্রতিসম বা বি প্রতিসম, ইংরেজি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং খুব ভালো করে, এটা আগেরটার মতোই, এটা আগেরটার মতোই, পার্থক্য হচ্ছে ট্রান্সপোজ করার পরে তুমি পাবা মাইনাসে। আগেরটাতে কি হইতো, ট্রান্সপোজ করে তুমি যেটা পাইতা এটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের সমান পাইতা। হ্যাঁ, এটা হচ্ছে, কিন্তু এটা হলো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জায়গায় একটা মাইনাস, ঠিক আছে। আমি একটা উদাহরণ দেওয়া আছে বোর্ডে, আমি এটাকে করে দেখাই। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে ভাইয়া এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে কি হবে দেখো, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 0, ঠিক আছে। তারপর এইটার এইটা স্থান বিনিময় হবে, সো এখানে -1 আসবে, এখানে 1 আসবে। এইটার এইটা স্থান বিনিময়, সো এখানে -4, এখানে 4, এইটার এটা স্থান বিনিময়, এখানে -3, সরি এখানে -3টা এখানে যাবে, আর এই 3টা এখানে আসবে, ট্রান্সপোজ হয়ে গেল। দেখো তো এই দুটো কি সমান হইলো? হইলো না, হইলো না। ওকে, তাহলে একটা কাজ করি, আমি একটা কাজ করি, এইখান থেকে আমি কিন্তু কি করতে পারি, সবগুলো উপাদানকে আমি যদি এখান থেকে যে মাইনাস কমন নিই, হ্যাঁ খুব ভালো করে দেখো, এখান থেকে যে মাইনাস কমন নিই, সবগুলো উপাদান থেকে আমি যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিয়ে লিখলাম, হ্যাঁ মাইনাস কমন নিলাম, দেখো তো 0, 0 তো 0ই থাকবে মাইনাস কমন নিলে, আর মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 1, 4টা হয়ে যাবে -4, 1টা হয়ে যাবে -1, 0, 0 আর -0 তো একই, -3টা হয়ে যাবে 3, ঠিক আছে, -4টা হয়ে যাবে 4, চিহ্নগুলো উল্টায় যাবে, জাস্ট 3টা হয়ে যাবে -3, 0টা হয়ে যাবে 0। তাহলে এ ট্রান্সপোজ মানে হচ্ছে এইটা, এইটা মানে হচ্ছে এইটা, এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে এটা লিখছি, ঠিক আছে, সবগুলো থেকে আমি মাইনাস কমন নিছি, ঠিক আছে। এখন দেখো তুমি এ ট্রান্সপোজ আর এ, হ্যাঁ দেখো এইটা মানে কিন্তু এ, এটা মানে কি 0 1 -4 -1 0 -1 0 3 4 -3 0, হ্যাঁ এইটা মানে কিন্তু মাইনাস এ। তুমি কি পাচ্ছ, এই যে এটা পেয়ে গেছো না, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ পাইছো, ঠিক আছে, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ পাইছো। বুঝছি কিনা? একদম শেষে চলে আসছি, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সাইফুল্লাহ ভাইয়া, প্রতিসম ম্যাট্রিক্সের প্রথমে মুখ্য কর্ণ নিয়ে, মুখ্য কর্ণ আর, হ্যাঁ অনেকটা ওরকমই,
এখন তোমাদেরকে একটা বুঝার উপায় বলে দিই। হ্যাঁ, এখন তো বুঝছো, এখন একটা সহজে বুঝার উপায়, যে এত কিছু না করে দেখা মাত্রই বুঝার উপায়। হ্যাঁ, সেটা হচ্ছে কিউসি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে অবশ্যই এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য হবে। এই বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য হবে। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য হবে। তা না হইলে, শূন্য না হইলে এই ফর্মটা কখনোই তুমি আনতে পারবে না। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য হবে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য আছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখো, এটা হচ্ছে মুখ্য কর্ণ, উপাদানগুলো শূন্য। এবার এইটা আর এইটা দেখো, এইটা এটার মধ্যে কোনো মিল খুঁজে পাও? দুইটারই মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। একইভাবে এইটা আর এইটার মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। একইভাবে এইটা আর এইটা মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। ঠিক আছে, সো দুইটা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তুমি বলবা এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আমি একটা লিখে দেখাই। একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স যদি লিখতে বলে, ধরো যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বলছে যে একটা 3x3 অর্ডারের বক্র ম্যাট্রিক্স লিখে দেখাও, বক্র প্রতিসম ম্যাট্রিক্স লিখে দেখাও, তাহলে কি করবা? তুমি মুখ্য কর্ণটা আগে লিখে ফেলবা। এবার এখানে যা লিখবা, এখানে তার নেগেটিভ ভ্যালুটা লিখবা। এখানে লিখলাম -2, তাহলে এখানে লিখবা 2। এখানে 1 লিখছো, এখানে -1 লিখবা। সো এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছি কারা কারা? এবার একটা পোল লঞ্চ হবে। এর মান কত হইলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে? ঠিক আছে, 30 সেকেন্ড টাইম দেব। টাইম আপ। পোলটা শেষ করে দিই, একটা আনসারটা বলি আগে। দেখো, প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স হইতে গেলে মুখ্য কর্ণটা ইচ্ছা মতো যা খুশি তাই হবে, কিন্তু এইটা আর এইটা সমান হবে, 0 0, -2 -2। তাহলে এ আর 3 এই দুইটাও সমান হইতে হবে। তাহলে এ সমান কি হবে? এ সমান হবে 3। তাহলে এ সমান 3, অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। এবার দেখি টোটাল কতজন আনসার দিছে। টোটাল রাইট আনসার দিছে হচ্ছে 12% স্টুডেন্ট। যারা যারা টোটাল আনসার করছে তাদের মধ্যে মাত্র 12% স্টুডেন্ট রাইট আনসার করছে। ঠিক আছে, ওকে, এই নাম্বারটা বাড়াইতে হবে ভাই। যারা এর মধ্যে আমি প্রথম 10 জনের নাম বলে দিই। আর প্রথম 10 জন, টোটাল 102 জন আসলে রাইট আনসার দিছে। 102 জনের মধ্যে প্রথম 10 জন কে কে? প্রথমে আছে হচ্ছে মুনিরা, সৈয়দা সিরাজুল মুনিরা, অঙ্কিতা দাস, মোস্তাফিজুর রহমান, সিয়াম, সাদিয়া, ইরফান জাওয়াদ রাইয়ান, শেখ ইব্রাহিম ইফাস, তাসিনুল কবির নাফিস, তারপরে হচ্ছে তাসমিউল হাসান আদিব, ফারিয়া ফাইম। ঠিক আছে, ওকে। 11 নাম্বার হচ্ছে অরিত্র পাল। 11টা নাম পড়ে দিলাম যেহেতু আগের বারও পড়ছিলাম। ঠিক আছে, এইগুলা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, অনেক রকম ইয়ে আছে। একটা গল্প শুনবা? আসলে এইচএসসি তে এত পড়া থাকে ক্লাসে যে এক্সট্রা মানে ক্লাসের টপিকের বাইরে যদি আমি এক্সট্রা গল্প করতে চাই, দেখা যায় যে টপিক শেষ করা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হোমওয়ার্ক। স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমে এই হোমওয়ার্কের কোশ্চেন সহ স্ক্রিনশটটা আপলোড করবা, এরপরে হচ্ছে সলিউশন গুলা আপলোড করবা। ঠিক আছে, টোটাল 4টা পেজ আপলোড হবে। একটা হচ্ছে এই পেজটা, এটা স্ক্রিনশটটা, আর হচ্ছে প্রতিটা কোশ্চেনের সলিউশন গুলা। ঠিক আছে, আমাকে একটু ট্যাগ করে দিও। ওকে।
হ্যাঁ ভাই, ইংরেজি টার্মগুলো মনে রাখবা, কারণ তোমরা তো শুধুমাত্র এইচএসসি পাস করে যে চাকরি বাকরিতে ঢুকে যাওয়া, ব্যাপারটা তো এরকম না। আমি জানি তোমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টই এইচএসসির পরও ভালো একটা জায়গায় ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বা, তখন এই ম্যাথমেটিক্স এর কনসেপ্টগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। এবং হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ইংলিশ ভার্সনে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবা, দেখবা যে বইগুলো ইংলিশে লেখা, তখন লেখা আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তুমি বুঝতেছো না, বাট তুমি বিম্বো ম্যাট্রিক্স তো জানোই। ঠিক আছে, সো ইংরেজি টার্মগুলো জানবা। ইংরেজি টার্মগুলো জানা থাকলে তুমি পৃথিবীর যে জায়গায় যাও না কেন কোপ আপ করা খুব সহজ হবে। ঠিক আছে, কই আপলোড করবা? ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে। ঠিক আছে, অথবা শিখবো জিতবো একটা গ্রুপ আছে না, শিখো শিখবো জিতবো, সেই গ্রুপেও তোমরা আপলোড করতে পারো। ঠিক আছে, প্রথমে পেন্ডিং থাকবে অ্যাপ্রুভালের জন্য, আমাদের অ্যাডমিন টিম থেকে কেউ একজন অ্যাপ্রুভ করে দিলে পোস্টটা চলে আসবে। ঠিক আছে, আমাকে ট্যাগ করে দিবা কিন্তু। এখন শোনো, ফার্স্ট ক্লাস একটু কথা বলি, ক্লাস তো শেষ। ঠিক আছে, তোমাদের কি আজকে আর কোনো ক্লাস আছে নাকি এটাই এটাই শেষ ক্লাস? আর কোনো ক্লাস আছে ওদের? কি ক্লাস আছে? কখন আছে? 5টা? ওকে, তা তো টাইম আছে না, 1 ঘন্টা টাইম আছে। তো একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে একটা সার্কাসে গেছে ঘুরতে। ঠিক আছে, সার্কাসে ঘুরতে যেয়ে দেখে যে একটা বিশাল হাতি, সার্কাসে হাতি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তো হাতিটাকে বেঁধে রাখা হয়েছে একটা একটা চিকন একটা শিকল দিয়ে, সরু একটা শিকল দিয়ে বিশাল একটা হাতিকে বেঁধে রাখছে। তো এটা দেখে বাবা এবং ছেলে দুইজনই খুব অবাক। কারণ কি? কারণ হচ্ছে হাতিটা যদি এক ঝাপটা দেয় তাহলে শিকলটা ভেঙে যাবে। সো এই শিকল দিয়ে আসলে বেঁধে রাখা আর না বাঁধা দুইটা সেম। ঠিক আছে, তারপরও কেন এটাকে বেঁধে রাখা হয়েছে এই চিকন শিকলটা দিয়ে? তো এটা তাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করছে, বাবার মনেও ছেলের মনে। তারা তখন হাতির মাহুতকে ডাক দিছে, ডাক দিয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা ভাই, আপনি যে এই যে পাতলা শিকলটা দিয়ে, চিকন শিকলটা দিয়ে হাতিটাকে, এত বড় হাতিটাকে বাঁধছেন, এই হাতিটা যদি এক লাথি মারে তাহলে তুই শিকলটা ভেঙে 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 যাবে। সো এটা দিয়ে বাঁধা না বাঁধা তো সেম, তাহলে বাঁধছেন কেন? হ্যাঁ, তখন মাহুত কি বলছে? মাহুত কি বলছে বলো তো? মাহুত বলছে যে এই হাতিটা তো একসময় বাচ্চা ছিল, আমরা যখন হাতিটাকে আনি তখন সে একদম বাচ্চা ছিল। হ্যাঁ, তখন এই শিকলটা দিয়েই তাকে আমরা বেঁধে রাখতাম, এবং তখন এই হাতিটা মুক্ত হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করতো, হ্যাঁ, অনেক পা ছোড়াছড়ি করতো, কিন্তু হাতিটা তখন যেহেতু তখন অনেক ছোট ছিল, তার শক্তি এত বেশি ছিল না, সে অনেক চেষ্টা করেও দেখা গেছে যে শিকলটা ভাঙতে পারেনি। তো আস্তে আস্তে হাতিটার মনে বিশ্বাস জন্মাইছে যে এই শিকলটা বোধহয় ভাঙা যায় না। তো হাতিটা তো আর ছোট নাই, আস্তে আস্তে সে বড় হয়েছে, কিন্তু তার মধ্যে ওই বিশ্বাসটা গেঁথে গেছে যে এই শিকলটা তার পক্ষে ভাঙা পসিবল না। এবং এখন সে এত বড় হয়ে গেছে, চাইলেই শিকলটা ভাঙতে পারে, কিন্তু তার মধ্যে ওই যে বিশ্বাসটা ছোটবেলায় তৈরি হয়ে গেছে যে এই শিকলটা তার পক্ষে ভাঙা সম্ভব না, তাই সে এখন আর চেষ্টাও করে না। ঠিক আছে, সো এই চিকন শিকলটা দিয়ে তাকে এখন আমরা বেঁধে রাখতে পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো এদিকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, দেখো, বিশ্বাস, বিশ্বাস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নিজের উপর বিশ্বাস, যেটাকে আমরা কনফিডেন্স বলি। হ্যাঁ, ফেইথ ইন ইউর সেলফ। তোমরা এইচএসসি তে উঠছো, অনেকেই আসো বুয়েটে ভর্তি হওয়ার স্বপ্নই দেখো না, দেখতেই জানো না, বিশ্বাস, তোমরা বিশ্বাসই করো না তোমার পক্ষে বুয়েটে ভর্তি হওয়া সম্ভব, বুয়েটে পড়া অ্যাটলিস্ট সম্ভব, বা চান্স পাওয়া সম্ভব। পড়ি না পড়ি তো ভিন্ন কথা, অন্য স্বপ্ন থাকতেই পারে, বাট চান্স পাওয়া সম্ভব, অনেকেই বিশ্বাস করো না। ভাই, তুমি যদি বিশ্বাস না করো কেমনে পসিবল হবে? তুমি তো প্রথমেই হেরে যাচ্ছ, প্রথমেই হার স্বীকার করে ফেলতেছো। আরেকটা গল্প বলি, আরেকটা গল্প বলি, সত্য ঘটনা। সেটা হচ্ছে রজার ব্যানিস্টার। হ্যাঁ, রজার ব্যানিস্টার নামে একজন ইংলিশ ইংলিশ নিউরোলজিস্ট ছিল। হ্যাঁ, নিউরোলজিস্ট, এবং অ্যাট দ্য সেম টাইম সে একজন দৌড়বিদও ছিল, অ্যাথলেটও ছিল। হ্যাঁ, তো সেই অ্যাথলেট এবং একই সাথে নিউরোলজিস্ট, দেখো কত গুণ, 2 in 1। হ্যাঁ, তো সে হচ্ছে দৌড়াইতো, দৌড়াইতো। তো সে একটা বিশ্ব রেকর্ড তৈরি করছিল। বিশ্ব রেকর্ডটা কি? 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড়াবে। ওই সময়ে, হ্যাঁ, শত শত বছর ধরে মানুষ দৌড়াচ্ছে, কিন্তু কেউ কখনো 4 মিনিটের মধ্যে, 4 মিনিটের কম সময়ে 1 মাইল দূরত্ব কাভার করতে পারেনি। হ্যাঁ, তো এটা শত শত বছর ধরে দৌড়বিদরা অনেক চেষ্টা করছে, কিন্তু কেউই সফল হয়নি, সবাই ফেল করছে। এবং বিজ্ঞানীরাও হিউম্যান বডি নিয়ে, অ্যানাটমি নিয়ে গবেষণা করে, রিসার্চ করে ওরা বের করছে যে আসলে মানুষের ফিজিকটাই এরকম যে 1 মাইল দূরত্ব 4 মিনিটের কম সময়ের মধ্যে পাড়ি দেওয়া একজন হিউম্যান বিইং এর পক্ষে পসিবল না।
ঠিক আছে। সো সায়েন্টিস্টরাও এরকম একটা থিওরি দিয়ে দিয়েছে হিউম্যান বিং এর মধ্যে এটা পসিবলই না হিউম্যান বিং দ্বারা যে 4 মিনিটের কম সময়ে 1 মাইল দূরত্ব দৌড়ানো। ঠিক আছে, কিন্তু রজার ব্যানিস্টার এই লোকটা হচ্ছে একটু একটু ঘাটতেরা টাইপের লোক। সে ঠিক করছে না আমি 1 মিনিটের মধ্যেই হচ্ছে করব, ভুল বললাম, 4 মিনিটের মধ্যে 1 মাইল দূরত্ব দৌড়াবো। এবং সে প্র্যাকটিস করতেছে এবং মানুষজন তো তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো, কিন্তু যত হাসি ঠাট্টা করতো সে নিজে তার মধ্যে জেদ আরো বেড়ে যেত। এবং সত্যি সত্যি 1954 সালের একদিন সে হচ্ছে এই রেকর্ডটা করে ফেলে। সে 1 মাইল দূরত্ব পাড়ি দেয়, তার সময় লাগে হচ্ছে 3 মিনিট 59.4 সেকেন্ড। হ্যাঁ, 3 মিনিট 59.4 সেকেন্ড লাগে। ঠিক আছে, তার মানে দেখো 4 মিনিটের কম সময়ের মধ্যে সে কিন্তু এই রেকর্ডটা করে ফেলছে, বিজ্ঞানীদের রিসার্চকে সে ভুল প্রমাণ করে ফেলছে। তো বুঝতেই পারতেছো বিশ্বাসের দৌড়টা কতটুকু। হ্যাঁ, আমাদের কম্পিউটারে যেমন আমরা অনেক সফটওয়্যার ইনস্টল করি, তারপরে তো কম্পিউটারটা ইউজ করতে পারি, শুধু হার্ডওয়্যার আছে, হাই কনফিগারেশনের হার্ডওয়্যার আছে, বাট হচ্ছে তোমার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এই কম্পিউটারটা দিয়ে তুমি খুব বেশি কাজ করতে পারবে না। ঠিক আছে, সো যেহেতু আমরা সৃষ্টিকর্তার দ্বারা তৈরি, সো সৃষ্টিকর্তা আমাদের তৈরি করার সময় কোনো কার্পণ্য করে নাই। আসলে প্রত্যেককেই কোনো না কোনো অসাধারণ গুণ বা প্রতিভা দিয়ে মানে তৈরি করছে সৃষ্টিকর্তা। বাট আমরা আসলে খুব কম জনই অসাধারণ ব্যক্তিত্ব হইতে পারি, কারণ হচ্ছে আমরা বিশ্বাসই করি না এটা সম্ভব। ঠিক আছে, রজার ব্যানিস্টার বিশ্বাস করছিল, সে এটা সম্ভব করে দেখাইছে। তো তোমাদের কাছে মনে হচ্ছে না সে হয়তো একজন সুপার ন্যাচারাল টাইপের ব্যক্তি যে এটা পসিবল করছে? এই যে সে এত বছরে শত শত বছর ধরে মানুষ চেষ্টা করেও কাজটা করতে পারে না, কিন্তু সে করছে। মজার ব্যাপার হচ্ছে তার যে রেকর্ডটা 3 মিনিট 59.4 সেকেন্ড, এই রেকর্ডটা আরেকজন দৌড়বিদ ভাঙছে। শত শত বছরের রেকর্ড সে ভাঙলো 1954 সালে, এবং আরেকজন দৌড়বিদ সেম রেকর্ডটা ভাঙছে। কত সময় লাগতে পারে বলতো? কত সময় লাগতে পারে? 1 বছর, 1 মাস, 1 মাসেরও কম সময়। 1 মাসেরও কম সময় কিভাবে পারছে? এবং তারপরে শত শত দৌড়বিদ এই রেকর্ডটা ভেঙে ফেলছে। এটা এখন নর্মাল কেস হয়ে গেছে। হ্যাঁ, নর্মাল সিনারি হয়ে গেছে। এটা একা যে পারে তা না। হ্যাঁ, কি হয়েছে ব্যাপারটা খুব ভালো করে দেখো। রজার ব্যানিস্টার যখন এই কাজটা করে দেখাইছে, অসম্ভবকে সম্ভব করে দেখাইছে, তখন অন্য দৌড়বিদরা বিশ্বাস করা শুরু করছে না ও পারছে। হ্যাঁ, তাহলে তো এটা পারা যায়, ইটস পসিবল বাই এ হিউম্যান বিইং, সো হোয়াই নট মি। সো 1 মাসের কম সময়ের মধ্যে এই রেকর্ডটা আরেকজন ভেঙে ফেলছে। এরপরে এটা অহরহ ঘটতেছে। ঠিক আছে, তুমি এভারেস্ট জয়ের ঘটনাটা যদি জানো, যে সর্বপ্রথম এভারেস্ট জয় করে কে, নাম জানো তোমরা? কে কে জানে? এডমন্ড হিলারি আর তেনজিং নোরকে, তাই না? যারা জানো তো খুবই ভালো। হ্যাঁ, অনেক বছর ধরে মানুষ এভারেস্টে ওঠা ট্রাই করছে, পারে নাই পারে নাই পারে নাই, অনেক ট্রাই করছে মাউন্টেনাররা, বাট পারে নাই। বাট এরা যখন পারছে, এরপরে কিন্তু ব্যাপারটা নর্মাল হয়ে গেছে। অনেক মানুষ বাংলাদেশ থেকেও কিন্তু কয়েকজন এভারেস্ট জয় করে আসছে, এভারেস্টের একদম শীর্ষে উঠে আসছে। ইভেন তোমরা জানো কি না, একজন অনুরমা সিনহা নামে একজন ব্যক্তি, যার হচ্ছে পাই ছিল না, অ্যাক্সিডেন্টে পা হারাইছে, সেও পর্যন্ত খোঁড়ায় খোঁড়ায় এভারেস্ট জয় করে আসছে। ঠিক আছে, সো তুমি যখন বিশ্বাস করবা ভাইয়া, বিশ্বাসের সফটওয়্যারটা যদি তোমার মতো ইনস্টল করে ফেলো, তাহলে ভাই অনেক কিছুই করা সম্ভব যেটা তুমি ইমাজিনই করতে পারো না। সো আগে ফার্স্টে তুমি বিশ্বাস করো যে তুমি পারবা। ইফ ইউ বিলিভ ইউ ক্যান, ইউ আর হাফ ওয়ে দেয়ার। হ্যাঁ, তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা, তাহলে তুমি সাফল্যের রাস্তাটার অর্ধেকটাই পাড়ি দিয়ে ফেলছো। বাকি অর্ধেকটার জন্য তোমার দরকার হচ্ছে এফোর্ট, পরিশ্রম। ঠিক আছে, শুধু বিশ্বাস করব পরিশ্রম করব না তাহলে তো হবে না, দুইটাই লাগবে। বাট প্রথমে বিশ্বাস করো যে ভাই এটা ইটস পসিবল, দেন তুমি ট্রাই করো, এফোর্ট দাও। হ্যাঁ, দেখবা যে এক সময় তুমি ঠিকই তোমার গোলটা অ্যাচিভ করে ফেলছো। সো মনে রাখবা বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ, এবং একজন মানুষ, এ ম্যান ইজ হোয়াট হি বিলিভস। হ্যাঁ, এ ম্যান ইজ হোয়াট হি বিলিভস। তুমি যা বিশ্বাস করো তুমি আসলে তাই। হ্যাঁ, তুমি যদি বিশ্বাস করো তোমার দ্বারা অনেক কিছু সম্ভব, আসলেই সম্ভব। যদি বিশ্বাস না করতে পারো তাহলে আসলে কিছুই সম্ভব না। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে সাজেস্ট করবো ভাইয়া, এই ক্লাসটা যতটুকুই বুঝো না কেন, খুব ভালোও যদি বুঝো, একদম পারফেক্টলি যদি বুঝে থাকো, তারপরে আমি সাজেস্ট করবো যে একদম ফ্রেশ মাইন্ডে এই লেকচারটা আরেকবার করো। প্রত্যেকটা লেকচার অ্যাটলিস্ট 2বার করে করো। একটা হচ্ছে লাইভ ক্লাসে, আর একটা হচ্ছে তোমার পরবর্তী একটা সময় রেকর্ডেড ভার্সনটা দেখবা। প্রয়োজনে টাইমিংটা একটু ফাস্ট করে নিতে পারো। হ্যাঁ, টুয়াইস এক্স স্পিডে করতে পারো, যাতে করে টাইমটা সেভ হয়। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো।